বাবা একটা মোমবাতি জেলে দিয়ে বলতেন, এটা যতক্ষণ চলবে তোমার গান চলবে। তোমার মাথায় কি চলছে যে সারা জীবন আমি গানটাই করব? সংসারের ইয়েতে আমার ভালো করে গান গাওয়া হবে না বোধহয়। আর ওরকম একটা পার্সোনালিটি, ওরকম একটা গলা। তুমি যেভাবে আরম্ভ করলে আমি তো একবার বলেছিলাম যে দাদা আপনার ছবি আর আমার বাবার ছবি আমি একসঙ্গে বসে পুজো করতে পারি। এতটা ফেম, কোনোদিন অহংকার এসছে? আমাকে দেখে মনে হয় তোমার হেমন্তী ভাই, আমি রবিশঙ্কর কথা বলছি, আমার তো রিসিভার হাত থেকে পড়ে যাওয়ার অবস্থা। স্বাভাবিক ব্যাপার। আর যেন সেই দিন ফিরে না আসে। এই গান তুমি কোথায় পেলে? আমি কেন আপনার সুরে বাংলা গান? যে এখনো একটা গান গেয়ে আজ অবধি আমি তৃপ্তি পাইনি। ঈশ্বর সবটুকু বোধহয় দেন না। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি অরুণাভ খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড। আপনারা অলরেডি দেখে নিয়েছেন আজকে আমার সঙ্গে এই এপিসোডে কে ছিলেন, তো নতুন করে কিছু বলার নেই, শুধু এতটুকু বলতে পারি যে বারবার ব্লেসড মনে হয় যে এই চ্যানেলটাকে আপনাদের যা সাপোর্ট আপনারা দেন, যতটা ভালোবাসা আপনারা দেন, তার জন্যই বোধহয় কিছু মানুষের কাছে এই চ্যানেলটা পৌঁছেছে, এবং তাদের মধ্যে দিদিও একজন। এবং দিদি নিজে ডেকে আমাকে একদিন বলেছিলেন যে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, তুমি খুব সুন্দর প্রশ্ন করো। এটা শোনা আশীর্বাদের থেকে কম বলে আমার মনে হয় না। ছোটোবেলা থেকে যার গান শুনেছি আমরা সবাই, মানে বাঙালির যত গান শোনার যে ইতিহাস, তার মধ্যে হেমন্তী শুক্লা একটা প্রচণ্ড উজ্জ্বল নাম। সো তার জীবনের গল্প, তার স্ট্রাগলের গল্প, বা তার জীবনের চলার পথের গল্প, কীভাবে তিনি কীভাবে তার জীবনটা তৈরি হলো, কীভাবে তিনি হেমন্তী শুক্লা হয়ে উঠলেন, এই গল্প শুনেছি আর অনেক কিছু শিখেছি। সো সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য পডকাস্ট। আজকে আমাদের সঙ্গে এমন একজন মানুষ আছেন যিনি আমার এখানে এসছেন বলে আমি নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করছি। আমাদের সঙ্গে আছেন হেমন্তী শুক্লা। হেমন্তী দি, আমি মানে কি করে তোমায় থ্যাংক ইউ বলবো যে তুমি আমার এখানে এলে। না এবং থ্যাংক ইউ বলার না, তুমি কথা বলো, একটু কথা বলি। এবং আমার খুবই ভালো লাগছে তুমি, মানে তোমাকে আমি অ্যাজ এ গেস্ট পেলাম। থ্যাংক ইউ ফর কামিং। কেমন আছো বলো? আমি ভালোই আছি, বেশ আছি। তোমার যে যখন তোমার সঙ্গে প্রথম কথা হলো, তুমি একটা জিনিস বলেছিলে যে শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে তোমার একটা মারাত্মক, মানে প্রথম থেকে যোগাযোগ। তো আমরা একদম শুরু থেকে শুরু করি। একদম তোমার ছোটবেলায় তোমার বাবা পণ্ডিত হরিহর শুক্লা, তাই তো? পণ্ডিত হরিহর শুক্লার হাতে তোমার হাতে খড়ি, তাই তো? ছোটবেলাটা কিরম ছিল, মানে ছোটবেলায় কিভাবে গান শেখা শুরু হলো, কি প্রথম মনে পড়ে? ছোটবেলাটা বলতে না, আমার খুব যখন বুঝতে শিখিনি তখন থেকেই বোধহয় আমার গান ভালো লাগতো। কেননা আমার ছোটবেলায় আমি ওই যে বাচ্চারা পুতুল খেলে, পুতুলের বিয়ে দেয়, আমার খেলাটা ছিল যে দেশলাইয়ের বাক্স নিয়ে মাইক তৈরি করে আর খুব গান গাইতাম। আচ্ছা। আর আমার মনে হতো অনেক লোক আমার গান শুনছে, এই পাগলামিটা আমার ছিল। তো আর বাবা কি চাইতেন যেন, বাবা চাইতেন যে আমার মেয়ে এবং সে গান গাইবে। আচ্ছা। এই একটা ব্যাপার ছিল। আমার আমার বাবা মার প্রথম সন্তান আমার দাদা। তো বলতে কোনো লজ্জা নেই, বাবা খুব একটা খুশি হননি। বাবার যেন কেমন একটা স্বপ্ন ছিল যে আমার মেয়ে এবং সে গান গাইবে। আচ্ছা, এটা আচ্ছা তাই? একদম। ওকে, আচ্ছা, একদম ছোটবেলা থেকে এই একদম। বাবার কাছে গান শেখা শুরু তো তাই? তো শুরুটা কোন বয়স থেকে? একদম শুরু থেকে? তখন আমার বছর 3 বয়স যেন। আচ্ছা। আর বাবার কাছে প্রচুর ছাত্রছাত্রীরা আসতেন। তখন ওরা যে যদি গান বাবা যেটা বলেছেন সেটা ভুল হলে আমাকে অনেক সময় ওরা কি ভাবতো, পাকা ভাবতো হয়তো, কিন্তু আমি বলতাম, এইটা না এইরকম না এইরকম, আমার মাথার মধ্যে ঢুকে যেত। আচ্ছা আচ্ছা। বাবার কাছে এবার শাস্ত্রীয় সঙ্গীত শিখতে, তো সেখানে তো শাস্ত্রীয় সঙ্গীত ছিল কম পুরোটাই,
এবার ছোটবেলায় ওই অনুশাসন, ওই ডিসিপ্লিন এর মধ্যে আর বাবার স্নেহের মধ্যে কোনটা বেশি ছিল? স্নেহটা ছিল, কিন্তু নিয়মানুবর্তিতাটা বেশি ছিল। বাবা একটা মোমবাতি জ্বেলে দিয়ে বলতেন, এটা যতক্ষণ চলবে তোমার গান চলবে, এটা নিভে গেলে তোমার গান বন্ধ হবে। হুম। আর বাবার কাছে গান শিখতে বসে না কোনোদিন বকা খায়নি। একটা ব্যাপারে বাবা খুব বকেছিলেন, সেটা হচ্ছে তখন এতই ছোট, বছর 3 বয়স, কাহা ছুপে ঘনশ্যাম এই ভজনটা শেখাচ্ছিলেন। তা আমরা তো বাঙাল, তো কাহা ছুপে ঘনশ্যাম আচ্ছা, বলছিলাম। সুপে, হ্যাঁ তা হ্যাঁ। বাবা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে ধরে তারপরে কানটা ধরেছিলেন। আর বাবার কাছে আমার কানমোলা খাওয়া মানে ভীষণ একটা অভিমানের ব্যাপার। হুম। তো বাবাও তখন বেরিয়ে গেলেন, গিয়ে রসগোল্লার হাঁড়ি নিয়ে এলেন। মা খুব বকাবকি করে, ওর মুখ দিয়ে বেরোচ্ছে না, তুমি এটা বলছো কেন, এইরকম। আর একদমই ছোট তো তুমি তখন। একদমই ছোট ছিলাম। এই যে ছোটবেলায় গানের পরিবেশে মানুষ হওয়া, এটাতে তোমার কি মনে হয় যে একটা বড় হওয়ার মধ্যে একটু অন্যান্য বাকিদের, তোমার যে বন্ধুবান্ধব তোমার স্কুলে বা আশেপাশে যারা বন্ধুবান্ধব ছিল, তাদের সঙ্গে কি নিজের কোনো ডিফারেন্স অনুভব করতে? সেটা কি যেন, সেটা এখনো কোথাও গিয়ে বসলে ওই গানটা নিয়েই বেশি আলোচনা হয়। হুম। আর আমারও ওই গান সম্বন্ধে কেউ কথা বললে আমার বেশি ভালো লাগে। সাধারণভাবে রান্নাবান্না অমুক তমুক এসবে আমার কোনো আগ্রহ নেই, হ্যাঁ, ছিল না। সেটা তখনও একই ছিল। একই বন্ধু ছিল। বান্ধব ছিল তোমার? বন্ধু বান্ধব তারা মানে আমার গান খুব ভালোবাসতো, হুম। আর কোনটাতে আমার অসুবিধা হবে সেটার দিকে খেয়াল রাখতো। এইটা আমার খুব ভাগ্য ভালো। আর বাচ্চা হিসেবে দুষ্টু ছিলে? একদমই না, খুব শান্ত? শান্ত ছিলাম সবসময় শান্ত ছিলে? সব সময়। আচ্ছা, আর পড়াশোনা করতে, মানে পড়াশোনা গানটা একসাথে? পড়াশোনাটা আমার বাবা না আমাকে ওই আমরা তো উত্তর কলকাতায় থাকতাম, কোথায় আমাদের থাকতে? উত্তর কলকাতায় বাগবাজারে। আচ্ছা তো আচ্ছা। সেখান থেকে শারদেশ্বরী আশ্রম খুব কাছে ছিল। হুম। তো ছোটবেলা থেকে বাবাও ওইখানে আশ্রমে যেতেন টেতেন, তা আমাকে ওইখানেই ভর্তি করে দিলেন ক্লাস 2 থেকে। আচ্ছা। সেই জন্য না আমার মন মানসিকতাটা ওই দিদিদের কাছে অন্যরকম ছিল একটু। আর তখন আবার মারা যেরকম করে শাড়ি পরেন সেভাবে পরে স্কুলে যেতে হতো, আচ্ছা খুব নিয়ম কানুন ছিল। কিন্তু তখন থেকেই দিদিরাও আমার গান খুব ভালোবাসতেন। আচ্ছা। হয়তো ক্লাসে পড়া করে যায়নি, এদিকে আয়, ইয়ে, তুই ওই গানটা গাতো, গানটা গাইলাম, 100 নম্বর দিয়ে দিল। এইরকম ছিল আমার আচ্ছা ছোটবেলাটাও। আচ্ছা আচ্ছা। খুব সুন্দর ছোটবেলা তো। হ্যাঁ, পুরোটা গান নিয়েই ছিল। পুরোটা গান নিয়ে। এবার এই যে ছোটবেলা থেকে আস্তে আস্তে বড় হচ্ছ, তখন আস্তে আস্তে গান তোমার জীবনে আরো মানে তালিম বাড়ছে। তারপর তো তুমি বোধহয় আরো কারো কাছে শিখতে। হ্যাঁ, আমি ওই চিন্ময় লাহিড়ী, বাবার পণ্ডিত খুব চিন্ময় প্রিয় লাহিড়ী, লোক হ্যাঁ। ছিল। তো জেঠুর কাছে ছোটবেলায় বাবা নিয়ে গেছিলেন একবার। একবার কি হয়েছিল, আমাদের ওখানে গান বাজনা হচ্ছিল আমার জন্মদিনে। তো আমি নন্দকল্যাণ গাইছিলাম, শুনে বাবাকে, আমার এখনো মনে পড়ে, হরিহর তোর মেয়েটার মধ্যে আগুন আছে, ওকে পাঠিয়ে দিস আমার কাছে। আচ্ছা তো সেই থেকে জেঠুর কাছে যেতাম, শিখতাম, আবার এসে বাবাকে শোনাতাম। ওনাদের মধ্যে না দুজনের সঙ্গে সম্পর্কটা খুব সুন্দর ছিল। আচ্ছা আচ্ছা। তুমি যখন বড় হচ্ছ, তো তখন তোমার মাথায় কি চলছে যে সারা জীবন আমি গানটাই করব, গানটাই গেয়ে যাব, নাকি মানে কি ভাবনা থেকে ওই সময় ছিল আস্তে আস্তে যখন বড় হচ্ছ? অন্য কোনো ভাবনাই ছিল না রে আমার। আচ্ছা। ছোটবেলা থেকেই আমি খালি গান গাইবো গান গাইবো, এইটাই ছিল। প্রথম গান গাইলে তো কবে? প্রথম তো শিশু মহলে গাইলাম, হ্যাঁ। मैं तो गिरधरे आगे नाचूंगी, ওই ভজনটা গাইলাম। আচ্ছা। তারপরে শিশু মহল, গল্প দাদুর আসর, যেরকম করে আস্তে হ্যাঁ আস্তে হ্যাঁ হ্যাঁ আসে, হ্যাঁ। সেই আস্তে আস্তে এসে এসে তারপরে আমার মনে আছে 1964-এ আমি প্রথম খেয়াল ঠুমরি অডিশন দিয়েছিলাম এবং একবারেই পাশ করে গেছিলাম। তখন আমি জেঠুর কাছে আর বাবার কাছে নিয়মিত শিখছি, তো ভালো হয়েছিল গান। তারপরে যেন সাংসারিক নিয়ম বলবো না কি বলবো, আমরা অনেকজন ভাই বোন ছিলাম, আমার বলতে কোনো লজ্জা নেই। তো আমাদের টানাটানি সংসার ছিল রে। তো সেখানে দেখলাম আমার ছোটবেলা থেকেই না আমি কিরম বড়দের মতন ভাবতে শিখে গেছিলাম। আমি দেখলাম যে এরমভাবে সংসারের ইয়েতে আমার ভালো করে গান গাওয়া হবে না বোধহয়।
আচ্ছা। মনের মধ্যে এসেছিল তখন। আর আমার বাবার শ্বশুরবাড়ি মানে আমার মামা মামি মাসি এরা সকলে মিলে আমাদের ছোট বাড়ি ছিল, ভীষণ ভিড় ভাট্টা। হুম আর মা যে গান ভালোবাসতেন না তা না, কিন্তু মা বলতেন সংসারী কাজ করবে না এ করবে না, তাহলে গান গাইবে কি করে, তাহলে বড় হবে কি করে, হুম ইত্যাদি কি। আর বাবা তো এমন ছিলেন যে ম্যাট্রিক পাশ করার পরে আর কলেজে যেতে হবে না, গান গেয়ে যাও। আচ্ছা জেঠুও আচ্ছা তাই বললেন, মা আর কলেজে যেতে হবে না, তুই গান গা। তখন মা খুব বললেন যে না, একটুখানি লেখাপড়া না করলে ভদ্রলোকদের সঙ্গে মিশবে কি করে, হুম ইত্যাদি। তারপরে এবার একটা সংসারে এমন চাপ হয়ে গেছিল, কি জানি আমি না খুব অল্প বয়সে বড় হয়ে গেছিলাম যেন। তো আমি বাবাকে একদিন বললাম, বাবা এখানে আমার গান গাওয়া হবে না। তখন আমাকে বাবা বলেছিলেন, কি করবি যা করবি কর, একটা কথা মাথায় রাখিস যে আমার মাথাটা যেন নিচু হয় এরকম কোনো কাজ করো না। সেইটা আমার এখনো মাথায় আসে যে দেখো, আমার বলতে কোনো লজ্জা নেই, আমার গানের জন্য কিন্তু আমার বাবাকে সকলে চিনেছেন। তা বাবাদের আমলে তো এরকম হ্যাঁ প্রচারও ঠিক ছিল না, কিছু ঠিক ছিল না, কিন্তু ওই হরিহর বাবুর মেয়ে হিসেবে আমার একটা হুম পরিচয় হয়েছে। হুম হুম তো আমি তারপরে বেরিয়ে গেছিলাম বাড়ি থেকে, বুঝলে। বেরিয়ে গেছিলে? হ্যাঁ, কত ওয়ান ডে বয়স ফাইন তোমার তখন? মর্নিং আমি সকালবেলা শোভাবাজার বাগবাজার থেকে বেরিয়ে গেলাম। কত বয়স তখন? তখন কত 16-16 হবে। আচ্ছা। কিন্তু ওই বাবা যে রেয়াজ করতে বলতেন, গান গাইতে বলতেন, ওইগুলো আমি ঠিক করে উঠতে পারতাম না। সংসারটা এরকম, আমার বলতে কোনো লজ্জা নেই, একটু চাপ ছিল। তো আমি কেন তুমি ঠিক সঠিক মানসিকতা থেকে গানটা গাইতে পারছিলে না। না, হ্যাঁ তো বাবাকেই খালি বললাম যে বাবা আমি এইখানে থাকবো না। প্রথমে আমার বড় জ্যাঠামশাই, বাবা তো লখনৌ মরিস কলেজের ওখানে আবার আমার জ্যাঠামশাইও পড়াতেন। তখন আমি ভাবলাম ওখানে যাব, না না কলকাতাতে। তা আমার একজন বন্ধু কলেজে জুটে গেল, সে আমাকে খুব ভালোবাসতো, সে চাইতো তুমি গান করো। তো একদিন সকালবেলা চলে গেলাম, শোভাবাজারে থাকতাম, ওখান থেকে বাগবাজার খুব কাছে, চলে গেলাম ওখানে। তো সে সেই বন্ধুটা আবার খুব জটিল, সেই বন্ধুটা আবার আমার আমার যে বন্ধু দিদি জামাইবাবুর কাছে থাকতো, জানো। আচ্ছা সো বাবা মার কাছে থাকতো না, দিদি জামাইবাবু। সেই জামাইবাবু আবার লোহার ব্যবসা করতেন। কিন্তু আমার প্রতি একটা, আমি না ছোটবেলা থেকে সবার খুব ভালোবাসা পেয়েছি। বললেন, আমার ডাকনাম সোনা ছিল, সোনা তুই আর যাই কর, গান গেয়ে যা, আমি তোকে হেল্প করব। আর বাবাও বললেন ওই কথাটা যে আমার মাথাটা নিচু হয় এমন যেন কিছু করো না। তারপরে গিয়ে ওখানে থাকতে আরম্ভ করলাম। জামাইবাবু বললেন যে আমার ছেলে মেয়েরা যদি ভাত ডাল মাছ খায় তুইও খাবি, তুই গান গেয়ে যা। এইরকম সময়ে হুম টিএল রানার সঙ্গে আমার যোগাযোগ হলো। গুরুজি উনি বললেন, তোমার তো পয়সা কড়ি লাগবে, একটা স্কলারশিপের পরীক্ষা দাও। হুম তো 1969 এই স্বপন চৌধুরীর সঙ্গে ওখানে আমার দেখা, বুঝলে। আচ্ছা ওখানে উনিও গেছেন স্কলারশিপ নিতে, আমিও গেছি। আচ্ছা তারপরে তো গান টান হলো, পেয়েও গেলাম। কিন্তু তখন আমার সঙ্গে যাবারও কেউ ছিল না। জামাইবাবু একজন মেয়েকে দিলেন, বললেন যে তুই নিয়ে যা। আর তানপুরা নিয়ে দুই বন্ধু বসে পড়লাম ট্রেনে, তখন ভেস্টিবল ট্রেন ছিল। কোথায় কোথায় যাচ্ছ? দিল্লিতে, দিল্লি। দিল্লি গোল মার্কেটে। আবার উনি আবার একটা হোটেল টোটেলও বলে দিলেন যে ওখানে গিয়ে উঠবি। তারপরে ত্রিমূর্তি ভবনে আমাদের পরীক্ষা হলো। তখন তেরে খেয়াল গাইতাম একদম। তুমি শুধু খেয়ালি গাইতে তখন? খেয়াল, ওখানে খেয়াল গেয়েই পেলাম। তখনকার দিনে 250 টাকা প্রত্যেক মাসে ওরে স্কলারশিপ। বাবা বিরাট ব্যাপার। 1969। 69-এ হুম ওই সময় থেকেই স্বপনদার সঙ্গেও আমার খুব দেখা সাক্ষাৎ। মাঝখানে অনেক দিন যোগাযোগ ছিল না, তারপর তো উনি বিদেশ চলে গেলেন। যাই হোক, তো ওই গান শুরু হলো। তারপরে যেন আমি একটু ছোটবেলা থেকে পাকা ছিলাম। পাকা বলতে কিরকম তোমাকে খুলে বলছি, আমার হঠাৎ একদিন মনে হলো যে ক্লাসিক্যাল গান গেয়ে নাম করা বা খুব ফেমাস হওয়া এই যে খুব কঠিন। হুম তো আর আমার বাবাও না নানান ধরনের গানও গাইতেন। আচ্ছা দেশের বাড়িতে বাবার সেই নানা ধরনের গান রেকর্ড করেছিলেন। ওই তখন HMVটা কি কি একটা অন্য কোম্পানির নাম ছিল,
আচ্ছা। সেটা এখন ভুলে যাচ্ছি। মানে বাবার অভ্যেস ছিল অন্যান্য গানও গাওয়া। এখন যেমন অনেকে আছেন না ক্লাসিক্যাল গান, অন্য কোনো হ্যাঁ, গান মানে ক্লাসিক্যাল গাইবেন। গান গেলে শুধু ক্লাসিক্যালই গাইতে হ্যাঁ, হবে। সেইটা আমার ছিল না। তখন আমি বাবাকে বলে যে বাবা আমি কিন্তু অন্য গানও গাইবো। বাবা বললেন সব গান গাইবে। হুম। তখন আমি ইয়েতে রেডিওতে বাংলা গানের অডিশন দিলাম, পাশ করে গেলাম একবারে। আচ্ছা। এইভাবে নানান ধরনের গান গাইতে গাইতে এ তো কান্না নয় আমার বলে একটা গান তোমার 1972 আমার এই রিসার্চ করতে গিয়ে এই দেখলাম। তোমাকে আমার ওই জন্য ভালো লাগে জানো, কি সুন্দর তুমি সব খবরগুলো বলো। 1972 সালে প্রথম, আমি সেটাও একা একা করেছি কিন্তু। আচ্ছা, কিভাবে এটা শৈলেন হলো? মুখোপাধ্যায়, আমি দেখলাম নির্মলাদির প্রথম গান ওনার সুরে খুব ভালো হয়েছিল। আমি শৈলেনদাকে চিনিও না, একদিন বাড়ির ঠিকানা জোগাড় করে শৈলেন মুখোপাধ্যায়, আর আমার বাবাকে তো সবাই চিনতেন। হুম হুম হুম। তা বাবা বললেন একটা গান, শৈলেনদা বললেন একটা গান শোনাও দেখি, তুমি তো ক্লাসিক্যাল লোক। আমি বললাম না না, আমি সব রকম গান গাইতে ভালোবাসি। তখন আমি একটা ভজন গেয়েছি যেন, তখন বলছি ভজন তো তুমি ভালো গাইবেই, তুমি একটা বাংলা গান শোনাও। তখন কোন শ্যালোর স্বপ্ন নিয়ে জানো গানটা, আমি এমন গাইলাম, জানি না কীরকম গেয়েছিলাম। শৈলেনদার খুব পছন্দ হলো এবং তারপরে উনি বললেন আমি তোমার গান রেকর্ড করব হুম। হিন্দুস্থান রেকর্ড কোম্পানিতে 1972 সালে। এই গানটা রেকর্ড হয় না? এ তো কান্না নয় আমার, এটা হলো তোমার প্রথম রেকর্ডেড একদম গান। প্রথম। আচ্ছা। তারপরে আরেকটা মজার কথা আছে, ওই গানটা শোনার পরে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আর পুলকদাও আমাকে খুব হেল্প করেছেন। পুলকদার সঙ্গে তো অভিজিৎদা বললেন যে একটা কম বাজেটের ছবি, কাকে দিয়ে গাওয়াবো একটা বাচ্চা মেয়েদের গলার গান। তখন ওই শিব ঠাকুরের গলায় দুলে বইচি ফুলের মালিকা। হ্যাঁ 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 হ্যাঁ। তখন অভিজিৎদা আমাকে বোঝালেন, তো উনিও বলেছিলেন হরিহরবাবুর মেয়ে এইসব গান গাইতে পারবে কি। 2 লাইন গাইবার পরে উনি বললেন হ্যাঁ গাইবে তুমি। সেই তো অনেকে এখনো বলে বাবার কাছে গান টান শিখে গিয়ে তুই কি শিব ঠাকুরের গলায় তুলে এই গান রেকর্ড করলি। আমি আসলে সব ধরনের গানই গাইতে চাই, পছন্দ করি। এবং আমার আমি আমার কথা বেশি বলে ফেলছি। আরে তোমার কথাই শুনতে চাই আমি, বলো না তোমার না, যত ইচ্ছা আমার হয়। মনে হয় কি জানো, যখন আমি যে গান গাইবো তখন আমার পাল্টে নিতে হবে নিজেকে। হুম। আমি যদি শিব ঠাকুরের গলা দিলে বইচি ফুলের মালিকা গাইতে গিয়ে খুব গলায় একটা গিরগিটি ওই ধরনের কাজ হ্যাঁ, বাজ, ঠিক ঠিক, তাহলে তো মানাবে না রে। একদম মানাও না। ঠিক। কে যেন আমায় বলে দিয়েছিল যেন যে এইটা কর। এটা তুমি নিজেও জানো না যে কিভাবে নিজেও এসছে। আমি জানি না, ঈশ্বরের আশীর্বাদ, তাছাড়া কিছুই না। হুম। কোথায় কতটুকু মানে, আর একজন ক্লাসিক্যাল যে খেয়াল এতদিন গিয়েছে তার মধ্যে কিন্তু ওটা খুব ন্যাচারালি চলে আসে। এবং খেয়ালটা আমি ভালোই গাইতাম, নাহলে হ্যাঁ, স্কলারশিপটা পেলাম কেন। ঠিক 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 ঠিক। 64-এ আবার রেডিওতেও খেয়াল ঠুমরি হ্যাঁ হ্যাঁ অডিশন দিয়ে হ্যাঁ পাশ করলাম। হ্যাঁ। এবার এই সময় তুমি এখানেই ওনাদের বাড়িতেই থাকো এই 72 অবধি? 72 অব্দি না, আমি 82 সাল অব্দি ছিলাম তাই? ওনাদের বাড়িতে। আচ্ছা তারপরে গল্ফ গ্রিনে ফ্ল্যাট নিলাম। আচ্ছা, এই যে 72 থেকে 82 এর মধ্যে কি ঘটলো? এর মধ্যে থেকে নানান ধরনের গান রেকর্ড করা আর ফাংশনে গান গাওয়া। আচ্ছা, এইবার তখন কি তোমার আস্তে আস্তে নাম হচ্ছে? বেশ নাম হয়ে গেছে। এই কোন গানটা দিয়ে নাম হয়েছে প্রধানত? বলবো, এ তো কান্নার নয় তো একটাই আমার নিজের গান ছিল, হ্যাঁ। বাকি সব লতা মঙ্গেশকরের গাওয়া গান। ও, এবং আমার আরো কি ছিল, হেমন্ত দাস সুরে লতা মঙ্গেশকরের যে বাংলা গানগুলো, কোন কোন গান? যেমন বাঘিনী ছবির যদিও রজনী পোহালো তবু, হ্যাঁ 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 হ্যাঁ। এইসব ধরনের। আচ্ছা, এইগুলো রেকর্ড বেরোতো? হ্যাঁ, সেইগুলো আমি গাইতাম হ্যাঁ, ওগুলো ফাংশনে। ও ফাংশনে ওগুলো গাইতে? আচ্ছা আচ্ছা। এবং এরকম করতে করতেই একদিন হেমন্ত দার সঙ্গে আলাপ হলো। আচ্ছা। শৈলেনদা বললেন যে একটি মেয়ে গাইছে দাদা আপনি একটু গানটা শুনুন। তখন আমি যদিও রজনী পোহালো তবু গাইছি হুম 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 ফাংশনে। হুম। গান টান শেষ হওয়ার পরে আর এইসব মানুষদের কি পেয়েছি আমি জীবনে, কি বলবো ভাই, এরকম হাতে আয়, মনে হলো কত দিনের চেনা বোধহয়, আয় খুব মিষ্টি গলা, খুব ভালো গেয়েছিস, আমার বাড়িতে একদিন চলে আসিস। হুম। এই হেমন্তদার বাড়ি গেলাম, হেমন্তদা আমাকে খুব ভালোবাসতেন। কিরম মানুষ ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়?
দারুণ মানুষ, মানে ভাবা যায় না, এত ভালো ছিলেন আর ওরকম একটা মানুষটা। পার্সোনালিটি, ওরকম একটা গলা, অথচ মানে মানুষ হিসেবে কি একদম মানুষ হিসেবে একেবারে মানে কি বলবো, এই সাক্ষাৎ ঈশ্বর। আমি তো একবার বলেছিলাম যে দাদা আপনার ছবি আর আমার বাবার ছবি আমি একসঙ্গে বসে পুজো করতে পারি, এত আমাকে ভালোবাসতেন। আমি খুব রোগা ছিলাম বলে মুরগি টুরগি এনে আমাকে খাওয়াতেন, আচ্ছা। ভীষণ ভাব হয়ে গেছিল। আর প্রথম আলাপে আমাকে নিয়ে গেলেন বাড়িতে, হুম। তারপরে বললেন যে আমি মণিপুরে যাব গাইতে, তুই যাবি? আমি যে হ্যাঁ, আমি একলাই চলে গেলাম। তখন যে ইয়াদ কিয়া দিল নে কাহা, হ্যাঁ, ওইসব হ্যাঁ, গান। হ্যাঁ, হ্যাঁ। তো কোনটা কতবার কখন মেল আসবে, কখন হ্যাঁ। ফিমেল আসবে, সব আমার মুখস্থ ছিল, এগুলো ভীষণ শুনতাম তো আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে অনেক ইয়ে হেমন্তদার করলে। সঙ্গে আলাপ টালাপ হওয়ার পরে তারপরে আমি পুলকদাকে বললাম, পুলকদা আমি ওনার সুরে একটা বাংলা গান গাইবো। তখন হেমন্তদা কোনো অমত করেননি, ওগো বৃষ্টি আমার চোখের হ্যাঁ। পাতা ছুঁয়ো না। আহা, সে- কি গানগুলো! আজকে আমি সকালে শুনছিলাম তুমি আসবে বলে। আর এই গানগুলো ছোটবেলা থেকে প্রচুর শুনেছি। আমাদের বাড়িতে কিন্তু মানে তোমার সবগুলো গান মানে কোনো আহারে কি সব গান ভাল লাগছে জেনে বারবার জানো? শোনা হয়েছে। এবং আমার দিদি যদি অনুষ্ঠানটা দেখে তাহলে পাঞ্জালি চক্রবর্তী ওর নাম, ও মানে শিলিগুড়িতে গান গায়। ও যে তোমার প্রত্যেকটা গান বিভিন্ন জায়গায় গিয়ে গেয়েছে, আমরা ছোটবেলা থেকে কত শুনেছি। হ্যাঁ, কি অসাধারণ গান, ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না। সেই গানটা হলো, সেই গানটা বেরোলো, সেই গান এটা তো বেরোলো, বেরোলো মানে বিরাট হিটও হলো তো। বিরাট হিট হলো। তারপরে হেমন্তদা পরপর অনেকগুলো ছবিতে আমাকে গাওয়ালেন। হুম। আর হেমন্তদা তো এরকম মানুষ, ও বাবা তুই তো আবার ক্লাসিক্যাল জানিস, এরকম তো একটা গান, ওই কি সিনেমাটার নাম, কি গান শোনাবো বলো বাবা হ্যাঁ, হ্যাঁ, সুচরিতা, হ্যাঁ। আমাকে বলে তুই, আমি একটা সিনে ছিল যে হিরো ভুলে যাবে গান, হুম, তখন হুম। হিরোইন পাশ থেকে সমানে সারগাম বলতে আরম্ভ করবে। আচ্ছা। তাই আমি বললাম দাদা কিরকম করে, ও তুই বানিয়ে নে কিরকম বলবি, আর একটা অন্তরে একটা তারানা বলে দে। আমাকে বলতেন হৈবন্তী অলরাউন্ডার, সব পারে। এখন ভাবি এইসব কথা, যে আমি এত আশীর্বাদ পেয়েছি এনাদের, কি বলবো, ধন্য আমি, আমার গান ধন্য, আমি ধন্য। আর বাবা বাবা আবার কোনোদিন আমার গান ভালো বলতেন না জানো, এটা না গুরুরা বলে না বোধহয়। বলে না। কিন্তু যখন পণ্ডিত রবিশঙ্করের সুরে গান বেরোলো হ্যাঁ, আমার, হ্যাঁ। ওইটা বাবার বুক পকেটে থাকতো, কিন্তু এমনি না আমার মন ভরেনি, তুই ঠিক পারিসনি এরকম বলতেন। তখন রাগও হতো, বাবা কোনোদিন ভালো বললেন না। এখন কি মনে হয় কেন বললেন না? এখন বুঝতে পারি অনেক খুঁতখাত ছিল গো। ছিল না, এখন এখন মনে অনেক হয়। বয়সে আমার একটা পরিণত বয়সে এসে বুঝতে পারি যে তখন অনেক খুঁত ছিল গানে, হুম। লাইফটা ছিল না, এই যে প্রাণটা। ছিল না বলছো ওই সময় ওই সব? আমার মনে হয়েছে শুনে। এখনো আচ্ছা। নিজের সমালোচনা নিজে করি, এখনকার ছেলে মেয়েরা এগুলো শুনলে হয়তো হাসবে, হ্যাঁ। কিন্তু আমি খুব এই যে গেয়ে একবারে ফাটিয়ে দিলাম, আমি ভাবতেই পারলাম না রে এখনো। আর একটা কথা বলি তোমাকে, আমার না বাংলার প্রতি ভীষণ, আমরা আসলে ইউপির লোক জানো তো, লখনৌতে আমাদের দেশ ছিল, বাবা ওখানেই মরিস কলেজে, গিরিজাশঙ্কর চক্রবর্তী ওনার গুরু ছিলেন। তো আমরা, তারপরে বাবা বিয়ে করলেন এই পূর্ববঙ্গে পাবনা সিরাজগঞ্জের মেয়ে আমার আচ্ছা আমার আচ্ছা মা। আচ্ছা। আমি শুনেছি বাবার কাছে গান শিখতেন, যাই হোক। কিন্তু কি হয়েছে, যেই প্রসঙ্গে এই কথাটা বলছি, আমি সামহাউ বাংলা খুব ভালোবাসি জানো, হুম। এটা কোনো আরোপিত কথা নয় রে। হুম। আমি বাংলা বলতে, বাংলা খেতে, বাংলা সব কিছু করতে আমার ভালো লাগে। হুম। পরবর্তী জীবনে যখন বড় বড় লোকের সান্নিধ্যে এসেছি, তারা হয়তো বাংলার বউ জানেন না, হুম। কিন্তু আমি তাদের কাছ থেকে বাংলা গান বলেছি, আমি গাইবো, আপনি আমাকে করে দিন। হুম। যেমন পণ্ডিত রবিশঙ্করের কথাটা হুম। বলি, হুম। আমি তো ছোটবেলা থেকে খুব গান বাজনা শুনতাম। এই তোমাকে তো একটাও কথা বলতে দিচ্ছি না, আমি তো বকে কথা বলবো যাচ্ছি। না, আমি তো শুনবো। তারপরে শোনো, পণ্ডিতজির বাজনা শুনতে আমি খুব যেতাম, আর আমার বাবার সঙ্গে ওনাদের আলাপ ছিল, যেখানেই ওনার বাজনা, আমি সামনের সিটে বসে আছি, উনিও খুব লক্ষ্য করতেন, আর্টিস্ট মানুষরা তো তাই হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো উম, হঠাৎ করে তারপরে কি হলো, আমি একবার লন্ডনে হেমন্তদা আমাকে নিয়ে গেলেন, সেটাও একটা দারুণ মজার ঘটনা। নিশীথ গাঙ্গুলি, তুমি হয়তো নাম শুনে থাকবে, নিশীথ গাঙ্গুলি প্রত্যেক বছর কলকাতায় আসতেন, লন্ডনে থাকা মানুষ।
আর ওই একজন করে হেমন্তদার সঙ্গে একজনকে নিয়ে যেতেন আচ্ছা প্রোগ্রাম আচ্ছা করাবেন বলে। আচ্ছা। এই যে তুমি বলছিলে না হেমন্তদা কিরকম মানুষ, শোনো, বলছে নিশিতদা বলছেন যে এরকম দাদা আপনি চলুন, আর যে কোনো একজন জুনিয়র মেয়ে আর্টিস্টকে আমার চাই নিয়ে যাবে। তো রানু আর হৈমন্তী কাকে আপনি প্রেফার করবেন? হুম তখন দাদা বলেছিলেন, তোমরা যদি ভালো গান শুনতে চাও তাহলে হৈমন্তীকে নাও, আর যদি হেমন্ত কন্যা চাও তাহলে রানুকে নিয়ে যাও। কত বড় হৃদয়! ও এইটুকুতেই বোঝা যায় উনি কিরম মানুষ ছিলেন। হুম সেইখানে গিয়ে নিশিদাও খুব গানের পাগল ছিলেন। আমার প্রচুর ধরনের গান, আমি ছোটবেলা থেকে দারুণ দারুণ মানে সব কিছু গানের স্টাইল নেওয়া, কিভাবে গাইতে হবে। তো আমার অফ টাইমে বসে না খেয়াল, ঠুমরি, ভজন, গজল এসব রেকর্ড করে দাদা নিশিতদা রেখে দিয়েছিলেন। তখন আর নিশিতদার সঙ্গে আবার পণ্ডিতজির খুব ইয়ে ছিল, হুম লন্ডনে গেলে ওর বাড়িতে যাওয়া থাকা ইত্যাদি। তখন নিশিতদা বলেছেন একটি মেয়ের গান শোনাবো দাদা আপনাকে। তো গান শুনে খুব খুশি হয়েছেন, বিভিন্ন ধরনের গান। তো তখন হুম। বলে "এ কোথায় থাকে?" তা হচ্ছে কলকাতায়। আমার নাম্বার নিয়ে আমাকে যেদিন ফোন করে বললেন, হেমন্তী ভাই আমি রবিশঙ্কর কথা বলছি, আমার তো রিসিভার হাত থেকে পড়ে যাওয়ার অবস্থা। স্বাভাবিক কি ব্যাপার। আর কি পণ্ডিত রবিশঙ্কর তখন ওই পণ্ডিত ওরে ওই জায়গায় ওই জায়গায়। মধ্য গগনে। তখন আমি বললাম হ্যাঁ দাদা আমি, বললো নিশীথের বাড়িতে তোমার আমি অনেক গান শুনেছি, আমি অমুক দিন কলকাতায় আসছি, তুমি আমার সঙ্গে দেখা করো। হুম তখন উনি ওই জাহাজ বাড়িতে থাকতেন। আচ্ছা আচ্ছা হ্যাঁ তো নিশ্চয়ই দেখা করবো দাদা, আমার তো তখন কিরম হচ্ছে একটা। হ্যাঁ তারপরে দেখা করার পরে তখন ওই উনি ইন্দিরা গান্ধীর উপরে একটা কি শান্তির ধ্বনি বলে, কত বড় জীবনটা, আমি এত গল্প করতে করতে তোমার সময় ফুরিয়ে যাবে। আরে তুমি বলতে থাকো, আমি শুনতেই শুনতেই আমি সবটাই শুনবো। তারপরে ওই শান্তির ধ্বনিতে একটা গান আমাকে দিয়ে গাওয়ালেন। আচ্ছা আমি আমি শিপ্রা, তারপরে ওই যে সমরেশ, অমরেশ কাকুর ছেলে, হুম হুম এরা আমরা সবাই মিলে গেয়েছিলাম সব মিলে গাও এক তাকি গীত। হুম গান টান হয়ে যাবার পরে না এই তখন আমার পাগলামি শুরু হলো, বাংলা গান গাইতে হবে ওনার সুরে। তো আমি তখন লালা শ্রীধরের বাড়িতে ওঠেন, একদিন গেলাম দেখা করতে একাই, কিন্তু কে বললাম দাদা আপনি আমায় এত ভালোবাসা দিয়েছেন, এত স্নেহ পেয়েছি আপনার কাছে, আমার একটা জিনিস চাইবার আছে। কি ভাই বলো? তাই আমি বললাম আমি বাংলা গান গাইবো আপনার সুরে। হ্যাঁ, এ কী করে সম্ভব, আমি থাকি না, দেশে আসি না, ওটা অনেক সময় নিয়ে করতে হবে, করে তুমি ভালো গাও নো ডাউট, কিন্তু আমাকে তো যত্ন করে করতে হবে। তখন আমি বললাম যে অনেক করে বললাম যেন, কিছুতেই রাজি হলেন না। তখন আমি বাইরে বেরিয়ে এসেছি, কি জেদও ছিল আমার যেন, জুতোটা পায়ে দিতে দিতে দাদা একটা গান শুনবেন? হ্যাঁ, এখন কি গান করবে? তখন আমি বললাম দু লাইন শুনুন না। তখন আমি ওনার যে একটা গান ছিল না, আয় রে ও দিন কিউ না আয়ে, হুম ওইটার আমি পুলকদাকে বাড়িতে ডেকে বাংলায় লিখিয়েছিলাম। আচ্ছা আমি গাইছি, আর যেন সেই দিন ফিরে না আসে, চোখ দুটো বড় বড় করে, এই গান তুমি কোথায় পেলে? আমি কেন আপনার সুরে বাংলা গান? তখন বলছি কি করে সম্ভব হলো? আমি না আপনার সুরে ওই গানটা ছিল, আমি পুলকদাকে বাড়িতে ডেকে বললাম আমার গান লিখে দাও, তো গান লিখে দিয়েছে, ভিতরে আসো। এই ওনার নেশা। তখন বলছে সব আগের সুরগুলো গাইবে কেন, আমি সুর করব, নতুন গান তোমার জন্য করব। এই করে ওই অ্যালবাম তৈরি হলো। বাবা। বিরাট গল্প আমার জীবনে। আর মানে আমি ভাবতেই পারছি না, মানে পণ্ডিত রবিশঙ্করের সুরের একটা অ্যালবাম, মানে ওই সময় তো বিশাল ব্যাপার তো সেটা। আর বিশাল উনি ব্যাপার। তখন মানে উনি তখন উনি যেরকম তখন কোথায়? কোথায়, কিন্তু আমি না ছেলে মানুষদের মতন আবদার করে বসতাম। মানে দেখো শুধু তুমি আবদার করেছো বলে তো উনি করেননি, উনি তো মানে হ্যাঁ উনি তো সে ওই তো, লেভেল মাপের হ্যাঁ মানুষ তখন দেখতে পেয়েছেন তোমার মধ্যে ওইটা। হ্যাঁ সত্যি কথা। তারপরে না এই গানগুলো রেকর্ড হয়ে যাবার পরে আর একদিন রাত্রি 12টার সময়, তখন তো ল্যান্ডলাইনে ফোন, হেমন্তী ভাই আমি রবিশঙ্কর কথা বলছি। আমি আমার, হ্যাঁ দাদা, বললো যে ওই একটা আমি নাটকের ইয়ে করেছি, যে তো সেটার মধ্যে একটা গান
আমি অনেকে দিয়ে গাইয়েছি, আমার পছন্দ হচ্ছে না, তুমি একটু গেয়ে দেবে? আমি বলি, আমার তো সৌভাগ্য, বলুন বলুন। বলছে কালকে সকালে আমি কলকাতায় আসবো, দিল্লি থেকে বলছেন, কলকাতায় আসবো, এসে আমি সোজা দমদম থেকে একদম চলে যাব স্টুডিওতে ওইখানে ভাই তুমি চলে এসো। হ্যাঁ দাদা, আমার গানটা শিখবো না? তোমার মানে এখন সময় হবে, শিখে নাও। সত্যি আমি এই কথাগুলো তোমাকে বলতে পেরে না আমার কি যে ভালো লাগছে। মানে ঘান শ্যাম বলে ওই ফোনের মধ্যেই? ফোনের মধ্যে গানটা উনি আমাকে শেখালেন। ওফ বাবা, ভাবা যায়। কাহা গেও ঘন শ্যাম, এই আবার গাইছেন, আবার বলছে তুমি একবার গাও, আমি একবার গাইছি, আবার ওখান থেকে বাবা, উনি গাইছেন। সকালবেলা 10টার সময় স্টুডিও পৌঁছে গেলাম, উনি এসে গেছেন তার আগেই। ওই গান রেকর্ড হলো, ভীষণ একটা সুন্দর সম্পর্ক হয়েছিল। তারপরে ওস্তাদ আলী আকবর খান সাহেব, হ্যাঁ আমি উনি তো তো জিজ্ঞেস আর করতে এক যাচ্ছিলাম। মাটির মানুষ, তোমার ভগবান। হ্যাঁ, আলী আকবর খান সাহেবের সঙ্গে তোমার পরিচয় আলাপ কোথা থেকে কি রকম ভাবে দৌড়ে হলো? চলে গেছিলাম একদিন, তখন গড়িয়াহাটের বাড়িতে থাকতেন। হ্যাঁ। তো একদিন গিয়ে দেখা টাকা করে, তখন আমি বললাম যে আমার আরেকটা ভাই, সম্পর্ক ভাইয়ের মতন ছিল, যে দাদা হৈমন্তীর খুব ইচ্ছে আপনার সুরে বাংলা গান গাইবে। হ্যাঁ কী করে হবে, আমি তো এখানে থাকিই না। তো না, আপনি করে দিন, যে কদিন আছেন তার মধ্যে আপনি গানটা অন্তত শিখিয়ে দিয়ে যান, তারপরে রেকর্ড করা হবে পরে। তখন পরের দিন হারমোনিয়ামটা নিয়ে বসলেন। আরেকটা বলবো, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা, যেন পুলকদাকে সঙ্গে করে নিয়ে গেছি, যা সুর দেবেন হুম। তুমি লিখে দিও। তখন বলছেন যে উম, পুলক কেন, গৌরী নেই? ওনারা তো আবার গৌরীদাকে চিনতেন আচ্ছা, ভালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পুলক তো ওদের কাছে নতুন। কিন্তু গৌরীদার তখন শরীর খারাপ ছিল। আমি বললাম, দাদা দু একটা লাইন লিখুক, তারপরে আপনার যদি পছন্দ হয় বলবেন, না হলে পছন্দ না হলে পাল্টে দেবো। তখন তোমাকে কি বলবো, তুমি এত মিউজিক্যাল লোক বলে তোমাকে আমার বলতে ভালো লাগছে, উনি রাগ চন্দ্রনন্দনের উপরে একটা আলাপ মতন করছিলেন। ডা ডা রে, ডা ডা, ডা ডা ডা, ডা ডা ডা, ডা ডা। যে খালি এই করেছেন। পুলক কি করে যেন লিখলো, স্মৃতি শুধু তাকে সেই তো মনে রাখে, সেই তো পিছু ডাকে। তা আমি, আমাকে বলছেন আস্তে আস্তে করে, বলছেন এই কাগজটা একটু দেখাও না ওনাকে, ওনার হবে কি না এটা। আমি বললাম দাদা, ওই পুলকদা বলছে এই কথাটা এই সুরে বলা যাবে? হ্যাঁ হবে, স্মৃতি শুধু থাকে সেই তো মনে রাখে, এই গান গাইলাম আমি। তারপরে আরও অনেক একটু হালকা চালের গানও করলেন। তারপরে একটা গান শেষের দিকে, 4-5টা গান ছিল, একটা গান উনি বললেন আমি ভৈরবীর উপরে একটা গান করবো, এই গানটা তুমি গাইতে পারবে। ভীষণ কঠিন ছিল, কিন্তু আমি ঠাকুরের আশীর্বাদে গেয়ে দিয়েছিলাম। আচ্ছা। আর মানে আলী আকবর খান সাহেব সুর করছেন, ভাবা খুব যায়। খুব মানে তখন না একটা মজার ঘটনা বলবো। তুমি যা যেটা মনে হয় তুমি বলো। তখন না মানে আলী আকবর খান সাহেব আর পণ্ডিতজির মধ্যে খুব একটা ছিল না। আচ্ছা। তারপরে যখন ঠিক হলো যে একবার পুজোর সময় HMV থেকে আমার এই রেকর্ড বেরোবে, তখন LP রেকর্ড ছিল, হুম হুম। একদিকে আলী আকবর খান সাহেবের গান, একদিকে পণ্ডিতজির গান। এইবার ধ্যানেশ খচে গেছে। ধ্যানেশ খাঁ আমাকে বলছে হেমন্তী, তুমি বাবার গান আর ওনার গান একসাথে রেকর্ডে বের করতে পারবে না। ও, আমি দেখলাম কি সর্বনাশ হবে। বলছে কি তোমার এক পিঠে তোমার গান দাও, অন্য পিঠে বাবার বাজনা দিয়ে দাও। আমি সেটা হয় নাকি, পুজোর সময় বাংলা গানের রেকর্ড বেরোবে, সেখানে আলী আকবর খান সাহেবের বাজনা আর আমার গান একসঙ্গে কখনো হয়? আমি কি করলাম যেন, আমার খুব সাহস ছিল ছোটবেলা থেকেই, আর ওনাদের এত ভালোবাসা পেয়ে পেয়ে না খুব এরম হয়ে গেছিলাম। আমি খান সাহেবকে ফোন করলাম, দাদা একটা খুব মুশকিল হয়ে গেছে, আমার এই বছরে পুজোর রেকর্ডটা বেরোবে না। কেন কেন, কি হলো? আমি বলি যে না, ধ্যানেশদা বকছেন যে একসঙ্গে দুজনের সুরের গান বেরোবে না। তোমার কোনটা হলে সুবিধা হয়? আমি বললাম গানটা এই পুজোর সময় রেকর্ডটা বন্ধ হয়ে যাবে, আপনি যদি বলে দেন তাহলে হবে, তোমার যেটা করলে অসুবিধা হবে না সেটাই হবে, আমি কথা বলবো। হয়ে গেল। এইরকম অনেক প্রশ্রয় পেয়েছি ওনাদের কাছ থেকে। আর আর এমন এমন মানুষকে কাছের করে পেয়েছি না,
এখন আর সত্যি অতটা ভাল লাগে না রে। না না, সময় তো দেখো, সময় তো বদলেছে, সেই নিয়ে তো কথা বলবোই আমরা। তো তার আগে ওই সময়টা নিয়ে আরেকটু কথা বলতে ইচ্ছা হচ্ছে। আচ্ছা, ভাবে। তোমার দেখো এতগুলো মানুষ তোমার জীবনে, পুলক বন্দ্যোপাধ্যায়, তখন তো একদম নতুন বোধহয় তুমি যখনকার কথা বলছো, একদমই নতুন। মান্না দে, এই সমস্ত মানুষজনদের কাছ থেকে তুমি মানে সান্নিধ্য এতটা পেয়েছো, এবং সেটা কীরকম ছিল? আমার না ওই সময়টা, বিশ্বাস করো, আমার পার্সোনালি মনে হয় আমি যদি ওই সময়টা জন্মাতাম বা আমি যদি ওই আহারে, সময়টা থাকতাম, আমার খুব ভাল লাগতো। আমার মনে হতো সত্যি গো। জাস্ট পায়ের নিচে বসে শুনতাম তুমি শুধু। জানো, আমি এই মান্নাদার কথা শোনো, পুলকদার খুব ইচ্ছে মান্নাদার সঙ্গে আমার আলাপ হয়। আমার সঙ্গে আলাপ ছিল না, ছিল না, হ্যাঁ। আমাকে উনি চিনতেন না, ওনাকে তো আমি চিনতামই। তা হঠাৎ বললেন কি, পুলকদা থাকতেন শালকিয়াতে, শালকিয়া একটা ফাংশন আছে, সেখানে মান্নাদা গাইতে আসবে, ওখানে আমি তোমার গান রেখেছি, আমি চাই মান্নাদা তোমার গানটা শুনুন। আচ্ছা। এরপরে আমি ফাংশনে গান খুব গাইছি জানো, আর আসরটা ভালো ছিল, আমি প্রোগ্রামটা ভালো দেখলে দু একটা ঠুমরিও গাইতাম, হুম হুম। সে মিলিয়ে মিশিয়ে গাইছি। হঠাৎ দেখি মান্নাদা গড় করে স্টেজের উপর উঠে এলো, আর আমি না দেখেই গান থামিয়ে দিয়েছি, বাপরে বাপ। তাই বলছি, থামলে কেন? আমি তোমার গানটা আরও শুনবো বলে স্টেজে এলাম, গাও, আপনারা শুনুন, হৈমন্তী খুব ভালো গাইছে। এই আমি আরও অনেকক্ষণ গান গাইলাম। এবার পুলকদা বলছে, মানাদা, ওর খুব ইচ্ছে আপনার সুরে একটা বাংলা গান গাইবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমি করবো, ওর তৈরি গলা, ওর খুব সুন্দর, বলে কাল সকালে আসবো হৈমন্তীকে নিয়ে। দেখো পুলকদার কোনো স্বার্থ ছিল না কিন্তু। বললেন, আমি বললাম তুমি পৌঁছে যেও, আমি পৌঁছে যাব। মানাদার বাড়ি পৌঁছে গেছি, তখনই আমার জন্য একটা যোগিয়ার ওপরে বেশ একটু খেয়াল অঙ্গের গান, নয়নে আবির ছড়ালে, এই গানটা হুম 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 বাবা, শুনেছ আহা তো? শুনেছি বটেই, হ্যাঁ। তখন বললো ওর তৈরি গলা, আমি ওর জন্য গান বানিয়ে রেখেছি। এবার পুলকদার না কিছুতেই পছন্দ হচ্ছে না, না না ওই গানটা তো ঠিক আছে, আপনি ওই গানটা, ওই গানটা। বলে ওই গানটা কোন গানটা বলবে তো? তখন বলছে, এই আমার বলার কিছু ছিল না, বুঝলে, সেটা ছিল 1978 সাল। হুম। বললেন যে না না না, ওটা বড্ড দুঃখের গান, ও ছেলে মানুষ মেয়ে, ওই দুঃখের গানটা কেন রেকর্ড করবে? আমার দা একবার ওকে শোনান, একবার ওকে শোনান, এত এরকম করতে আরম্ভ করলেন। শেষ বেলায় বললেন, যে এই গানটা দু লাইন গেয়ে বললেন, তুমি গাও তো হৈমন্তী। আমি না আমার বলার এরকম বলেছি তো, যাও দিয়ে দিলাম তোমাকে গানটা। আসলে ওই গানটা মান্নাদার রেকর্ড করবার কথা ছিল, আচ্ছা, দিয়ে দিলেন আমাকে, এবং ওই গানটা তো ইতিহাস হয়ে হ্যাঁ, গেল। ওই গানটা তো ইতিহাস হয়ে গেল, সত্যি ইতিহাস হয়ে গেলো, এখনো ঐতিহাসিক হয়ে আছে। মানে আমার এখনো অবধি আমাদের পাড়ায় পুজো ফাংশনে যখন সকালের দিকের গানগুলো বাজে, ওই গান ওখানে এখনো এই গানটা বাজে, বারবার বাজে। তাহলে বলো। আর আমি মানে এটাই অবাক লাগে যে সে 1978 বলছো, 1978 থেকে এতগুলো বছর কেটে যাওয়ার পরেও গানগুলো জাস্ট থেকে গানটা গেছে। রয়ে গেছে। হ্যাঁ, এরকম অনেকগুলো গান জাস্ট রয়ে গেছে। মান্নাদার আরেকটা গান আছে, ঠিকানা না রেখে হ্যাঁ ভালো হ্যাঁ করে, হ্যাঁ হ্যাঁ এখনকার বাচ্চা মেয়েরা হ্যাঁ 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 সব গাইতে থাকে। হ্যাঁ। তো মান্নাদাও আমাকে খুব, আর খালি বাবার কথা জিজ্ঞেস করতেন, তুমি এইগুলো কিরকম করে গাও ওগুলো। তারপরে আমি না কি করতাম জানো, তখন ওই যে কোনো একটা গান গেয়ে ওর সঙ্গে একটু ছোট ছোট তান, যে যখন যেটা মানায় হুম ওরকম করতাম। তারপরে একদিন আমাকে বললেন, আমি স্টেজ থেকে নেমেছি, রাধুদার সঙ্গে আমার বাবার খুব ইয়ে ছিল, যে হৈমন্তী তুমি এরকম ছাড়া গাও কি করে, বেঁধে দেওয়া নেই তো, তুমি ছাড়া গাও কি করে? আমি তখন বলতে পারছি না, আমাদের খেয়াল ঠুকরি গাওয়ার অভ্যেস আছে তো, হুম কোথা থেকে কোনটা ধরলে কোনখানে ঠিক কোন ঠিক তেহাইটা ঠিক বললে সময় এসে পড়বে। ঠিক। আমি বললাম ওই দাদা এসে যায়, কিন্তু উনি এগুলো খুব খেয়াল করতেন, কত বড় আর্টিস্ট মানুষ, বাবা। আমাকে খুব ইয়ে করতেন। সে হয়তো আমি ভালোই গাইতাম সেই জন্যই, না হলে আর কি। হ্যাঁ, না হয়তো নাকি, হয়তো বলে ভালো হ্যাঁ গাইতাম। সত্যি রে, এখনো আমি না, কি বলবো তোমাকে, মনের কথা বলছি, এখনো একটা গান গেয়ে আজ অবধি আমি তৃপ্তি পাইনি, এটা আমার নিজের কথা, শুনে মনে হয়নি আহা বেশ তো গেয়েছে হৈমন্তী, কোথাও না কোথাও একটা খুঁত, ঈশ্বর সবটুকু বোধহয় দেন না। আসলে আমার মনে হয় দিদি, একজন আর্টিস্টের জার্নিতে সবটা পায় না কেউ। না, আর ওই পণ্ডিত স্বপন চৌধুরী এসে বলছিলেন যে যদি ওই সুরটা লেগে যায়
তাহলে আর পৃথিবীতে সেই আর্টিস্টের দরকার নেই। তা না হলে তো সে খুঁজতেই থাকে না সারাদিন, সারা জীবন তো খোঁজাই। সারা জীবন খোঁজে। এখন আমার একটু বয়স হয়েছে তো এখন খুঁজে বেড়াই রে। আর যেন পরিতৃপ্তি পেলাম না, হয়নি, হবে না, হচ্ছে না, কেন হবে না, এইটা সবসময় কুড়ে কুড়ে খায় ভেতরে। সকলে আমার গান এত ভালোবেসে শোনেন, ভালো, যার যেখানেই যাই আহা কি ভালো, কিন্তু আমার কোথায় যেন একটা খোঁচা লাগতে থাকে, এটা ঠিক হবে না বোধহয়। আচ্ছা, সেই সময় তোমার কন্টেম্পোরারি যারা গাইছে, সেই সময়টা তো একটা মানে স্বর্ণযুগ বাংলা গানের, মানে দারুণ দারুণ গান হচ্ছে, দারুণ লেখা, দারুণ মিউজিক। ওই সময় তোমার কন্টেম্পোরারি ফিমেল আর্টিস্টরা, তাদের সঙ্গে ওই সময় কিরম সম্পর্ক ছিল তোমার? তারা তো অনেক বড় ছিলেন, যেমন প্রতিমাদি, সন্ধ্যাদি, মাধুরীদি, এদের সঙ্গে আলাপ ভালো ছিল। তো আরতি তো প্রায় আমার সমসাময়িক, মানে একটু হয়তো ওপরে। আরতি খুব একটা যে, আমি খোলাখুলি বলছি, খুব একটা যে উচ্ছ্বসিত হতো তা নয়, তবে ঠিক আছে। কিন্তু বড়রা যারা, তারা কিন্তু আমায় খুব ইয়ে করেছে, আরো কিসে আমার ভালো হবে সেই চেষ্টা করা। যেমন উৎপলাদি, এনারা সবাই খুব খুব করেছেন। তো তারপরে আমি যখন অনেক, একটা অপ্রিয় কথাই বলছি, আমি যখন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারটা আমাকে দেয়া হলো, সেই সময় ও কিন্তু ভীষণ, ওই যে ওর কি এমন যোগ্যতা আছে, কেন পাবে, এগুলো আমার ভালো লাগেনি। কিন্তু আর সবাই খুশি হয়েছেন। সন্ধ্যাদি যেন, আমি তখন 8:30 থেকে 9টা অবধি একটা 8 ঘন্টার খেয়ালের প্রোগ্রাম হতো রেডিওতে, আমি একটা নট ভৈরব গিয়েছিলাম, যেই শেষ হয়ে গেল সন্ধ্যাদির ফোন, হ্যাঁ রে বন্দিশটা কি তোর বাবার বানানো, কি ভালো গাইলি, এতে না মনটা খুব, হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভালো তো হয়ই। আর এই মানে কন্টেম্পোরারি আর্টিস্ট, চারপাশের লোকজন যদি অ্যাপ্রিসিয়েট করে কোনো কিছু, ওইটুকুই তো বোধহয় আমাদের, মানে যে কোনো আর্টিস্টেরই বোধহয় ওইটুকুই চাহিদা থাকে। নিশ্চয়ই, যদি একজন বড় গাইয়ে তুই ভালো গেয়েছিস বললে পরে, যদি নাও ভালো গেয়ে থাকি তাও মানে উনি তো বলেছেন, তাই না? হ্যাঁ, আরে এই যে তুমি আমাকে বললে তুমি ভালো প্রশ্ন করো, এইটা আমার শুনে তো আমার মনে হয় যে এটা তো আমার আর কি লাগে, তো মানে পাওয়া তো এখান থেকেই তুমি মানে পাওয়া যায়। যারা এসছেন কথা বলতে, তার ভেতর থেকে কথাগুলো তুমি বের করে নিতে জানো। সকলে জানে না, উল্টো পাল্টা প্রশ্ন করে। এটাই আমি বলছি, এইটাতেই আমার মনে হয় যে যদি ভালো নাও হয়, এইটুকু শুনলেই তো অনেক পাওয়া। তাই তো, আমার তো নিজেকে ভালো কোনোদিনই মনে হয় না। এটা তো তুমি হিন্দি গানে, মানে এইটাও আরেকটা ইতিহাস। এইটাই আমি এই ইতিহাসটাই জানতে চাই, কাহা সে আয় বদরা, এইটা কবে হলো, কিভাবে হলো? এটা কি হলো, এইটাও সেই নিশিতদার বাড়িতে বহু গান আমার গাওয়া ছিল, হিন্দি বাংলা। তো নিশিতদার বাড়িতে, আর নিশিতদা চাইতেন যে হৈমন্তীর গান শুনুক সকলে। তো ওখানকার তখনকার বম্বের প্রডিউসার গুল আনন্দ বলে ভদ্রলোক, নেই এখন, তো উনি আমার গান শুনে খুব ইমপ্রেসড হয়েছেন। তখন যে কোথায় থাকে, ফোন নাম্বার দাও। তো ফোন নাম্বার দিয়েছে, তারপরে আমাকে ফোন করেছে যে আমি লন্ডন থেকে বলছি, গুল আনন্দ আমার নাম, আমি একটা হিন্দি সিনেমা বানাবো, আমার ইচ্ছে সব ফ্রেশ আসবে। দীপ্তি নাভালের প্রথম, তারপরে আর হিরোর নাম যেন কি ছিল, তোমরা বলতে পারবে, যাই হোক, হ্যাঁ, সাই পরঞ্জ পে উনি ছিলেন ডিরেক্টর। তারপরে রাজকমলজি, উনিও নতুন গানের সুরকার, রাজকমলজি উনি নতুন। সবকিছু ঠিকঠাক হলো। তারপরে আমাকে যখন বলছে না, আপ হিন্দি ফিল্মোं में গানা গায়েঙ্গে, আমি তখন বলছি চাঁদটা কত দূরে। তখন একটা থাকে না যে হিন্দি গান গাইবো বম্বেতে, আমার নাম হবে। তখন আমি বললাম হ্যাঁ আমি গাইবো, নিশ্চয়ই গাইবো, আমার খুব আনন্দ হচ্ছে, কিন্তু আমি বম্বেতে আমি কাউকে চিনি না, কোথায় গিয়ে থাকবো, কি করব, আমি কিছুই জানি। বললো আমার ওখানে অনেক ফ্ল্যাট আছে, তাও কি এবার লতা মঙ্গেশকর যেখানে থাকেন তার নিচের তলার ফ্ল্যাটটা, বললেন তুমি ওখানে প্রভুকুঞ্জে থাকবে, সব আমার ব্যবস্থা করা থাকবে, তুমি। আর আমার ওই ছবিতে 3-4টে গান আছে, যদি আমার মিউজিক ডিরেক্টর তোমাকে পছন্দ করেন তাহলে তুমি গাইবে, নালে একটা গান তো তুমি গাইবেই। সেটাই কাহা সে আয়ে বদরা, সেইটাই হচ্ছে কাহা সে আয়ে বদরা, আর ইয়েসুদাসের সঙ্গে গাওয়া। হ্যাঁ, গানটার কম্পোজিশনটা
আমি পার্সোনালি যখনই আগে অনেক দিন আগে শুনেছি, আমার মনে হচ্ছে খুব সেই মুহূর্তে দাঁড়িয়ে যেই রকম গান হচ্ছিল তার থেকে সম্পূর্ণ একটা আলাদা সম্পূর্ণ আলাদা। কম্পোজিশন। এবং আমি আর একটা কথা তোমাকে বলছি, তখনকার দিনের মেয়েরা যারা গাইতো সবারই লতা মঙ্গেশকরের ধরনের ঠিক গলা, ঠিক ঠিক। কিন্তু আমার গলাটা একটু আলাদা ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, সেটা তুমি খেয়াল করেছো একদম নিশ্চয়ই। একদম এটা একদম আমি নিজেই 100% এটা অনেক সময় ভাবি, ভালো কি মন্দ সেটা নয়, আলাদা। কিন্তু আলাদা, এইটাই। আলাদা তো অবশ্যই, ওই আইডেন্টিফিকেশনটা ছিল বলেই তো গানগুলো এত হিট হয়েছে, কারণ আলাদা করে আইডেন্টিফাই করা যায় এইটা মানে তোমার গাওয়া একটা গান। কাহা সে আয়ে বদরা খুবই অন্যরকমভাবে হিট কিন্তু। হ্যাঁ রে, তারপরে ওরা বলেছিল যে একজন বৃদ্ধ ভদ্রলোক, আমি মেহবুব স্টুডিওতে, উনি ওই বুড়ো ভদ্রলোক আমাকে ডাকলেন, এ লড়কি ইধার আও, ক্যালকাটা মে ক্যা হ্যায় তেরে কো। আমি বললাম না, আমি তখন আমার একটু একটু নাম হয়েছে কলকাতায়, বুঝলি তো। দেখো বলছে না, আমার কলকাতায় বাড়ি ঘর, আমার বাবা মা সবাই ওখানে, আমি এখানে। এই ইহা রহ যা, আমাকে অনেকবার করে বলে, রহ যা, তেরে কো বহুত ব্রাইট ফিউচার হ্যায়, তেরে কো বহুত সুন্দর গলা। আমি কি বলবো, আমার তখন থাকা সম্ভব ছিল না। আমি কি বলি এখন জানো, এখনকার ছেলে মেয়েরা অনেক স্মার্ট, ওরা হয়তো চেষ্টা করে থেকে যেতেও পারতো, কিন্তু আমরা ওরকম করে তো বড় হইনি বাবু, যে ওইখানে গিয়ে বম্বেতে থেকে যাব, গান গাইবো, সেরকম কোনো ইয়েই ছিল না। আমি তো ফিরে আসার জন্য পাগল হয়ে গেছি। তখন উষা খান্না একজন মিউজিক ডিরেক্টর ছিলেন, উনি বললেন, হেমন্তী আর 2 দিন রহ যা, এক গানা গা কে যা। তা ওনার একটা ছবিতে আমাকে গান গাওয়ালেন, গিয়ে তারপরে আমি চলে এলাম। এইরকম। এটা কোন সালে কাহা সে আয়ে বদরা? এইটা সালটা ঠিক বলতে পারবো না রে, ওই তখন আমার বলার কিছু ছিল না, ট্রেনে খুব হিট হয়ে গেছে, অলরেডি হিট হয়ে গেছে। আচ্ছা 82 কি 82 3 3 হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবা, সেই সময় বোম্বে, সেই সময় অন্যরকম একটা বোম্বের মিউজিক অন্যরকম ছিল সিন। তো। হ্যাঁ, সেই তখন আমি ওখানে থাকতে পারলাম না জন্য, আর আমার সত্যি কথা বলবো, ওর থাকার খুব একটা ইচ্ছাও ছিল না। তো অনেকে আছে না বড় বড় কথা বলে, আমি কলকাতার মাটি ছেড়ে যাব, ওই রকম না, কিন্তু আমার ভালো লাগতো না ওইখানে যদি থেকে যেতাম। আর আমার গানের জন্য আমার ভাই বোনেরা বা যে কোনো একজন গিয়ে আমার সঙ্গে থাকবে, ওরকম ফ্যামিলি সাপোর্ট আমার ছিল না। সেই কারণে অনেকগুলো কারণ ছিল, যার জন্য আমি চেষ্টাও করিনি যে আরও গিয়ে থেকে। তারপরে 2বার রাজকমলজি ডেকেছিলেন, ওর ভোজপুরি ছবি টবিতে 2-একটা গান করে চলে এসেছিল, কিন্তু ওই রকম না যে থেকে যাবো এখানে গান থেকে গাইবো। যাবো। কোনোদিন মনে হয় যে বোম্বেতে গিয়ে হিন্দি ছবিতে গান গাইলে হয়তো এটা হতে পারতো, হয়তো ওটা হতে না, পারতো? মাঝে মাঝে হয়তো মনে হয়, অল ওভার ইন্ডিয়া ফেম হলে তুমি কলকাতায় যতই ভালো গান গাও, বাংলা যতই ঠিক। গাও, ওখানে একটা অন্যরকম ফেম তো থাকতোই, কিন্তু খুব একটা লোভ হয়নি। মানে খুব একটা অসুবিধাও হয়নি তাতে। না, আমার আর একটা কথা বলছিলেন না, আমি বাংলা বড্ড ভালোবাসি, এটা জাহির করে তোমাকে বলছি না। আমি চাইতাম এনাদের সুরে বাংলায় গান রেকর্ড বেরোক। যেমন পণ্ডিতজিকে আমি বলেছিলাম, সেই কবে পথের পাঁচালী করেছিলেন, আর তো আপনি বাংলায় কোনো কাজ করেননি, বাচ্চাদের মতন বলে দিয়েছিলাম, আমার দিকে তাকিয়ে রইলেন অনেক সময়। তারপরে আলী আকবর খান সাহেবকেও তাই। তারপরে পরবর্তীকালে দেখো, তোমার কথা কেটে দিলাম, এই নওশাদজি, আমার এত ভালো লাগা একটা মানুষ। নওশাদজির বাড়িতে একবার চলে গেলাম বোম্বেতে একাই, গিয়ে কথা আলাপ টালাপ হলো, তো বলে, তুই বাংলা গান গাইবি আমার সুরে? হ্যাঁ, আমি বাংলায় গাইবো। তাও বলছে, আমি তো ভাষা জানি না, তুমি কি করে গাইবে? তখন আমি বললাম যে, আপনি আমাকে সুর দিন, আমি কথা লিখিয়ে নেব। আর খুব বিরাট একটা দায়িত্ব নিয়ে নিয়েছিল। আর রবীন্দ্র জৈন আমার জীবনে একজন, রবীন্দ্র জৈনের বাড়িতে ওনার গান নিয়ে চলে গেলাম, বাংলায় লিখে দিলেন। আর গানটাও দেখো, হ্যাঁ ও कैसी शाम आई है, ক্লাসিক্যাল টাইপ। রবিদা বললেন, বিকেল হলে তোমায় মনে পড়ে, এর বাংলা গান হয়ে গেল কি সুন্দর। নওশাদজির সুরে এরকম করে আমি বাংলা গান গাইলাম। আর রবিদা তো আমাকে ভীষণ পছন্দ করতেন, এই বুড়ি গা। কত গান গেয়েছি রবিদার সুরে,
ওখানে গেলে আর থাকার ব্যাপার নেই, ওই একটা পাশে হোটেলে ঘর নিয়ে নিতাম, আর ওই রবিদার সঙ্গে রুটি ডাল ফাল সব খেয়ে গিয়ে শুয়ে পড়তাম হ্যাঁ, বম্বেতেই। বম্বেতেই। তবে কি জানো তো, আমার একটা কথা মনে হয় যে খুব একটা খারাপ মানুষের সঙ্গে আমার আলাপ হয়নি রে। জানি না, যে অনেকে তো আমাকে একা মেয়ে পেয়ে তো অনেক কিছু করতে চেষ্টাও করতে পারতো, কিন্তু কখনো হয়নি। যেটা হয়নি সেটা হয়নি। রবিদা খুব ভালোবাসতেন আমাকে। এর আসলে ওরকমই, মানে আমার মনে হয় ইন্টেনশনটা ঠিক থাকলে বোধহয় ঠিক মানুষের সঙ্গেই আলাপ হয়। আর এটা খুব খারাপ, আমি যদি ভাবি গানের জন্য আমি যা খুশি তাই করতে পারি, তাহলে আজকে যে ভালোবাসাটা আমি তোমাদের কাছ থেকে পাচ্ছি সেটা বোধহয় পেতাম না। গান ভালোবাসি নো ডাউট, কিন্তু আমাকেও লোকে ভালোবাসবে খুব ভালো। তোমার কিন্তু এটা, মানে তোমাকে কিন্তু মানুষ প্রচন্ড ভালোবাসে, মানে তোমার গানের জন্য তো বটেই, হ্যাঁ তোমার জন্য, মানে কথাবার্তা চালচলন তোমার, হ্যাঁ তোমার মানে আমি তোমার সঙ্গে তো যখন দেখা হলো প্রথমবার, তুমি নিজেই ডেকেছিলে আমাকে। আমি ডাকলাম, ডেকে বললাম সেই ছেলেটার সঙ্গে একটু কথা বলতে পারলে আমার তো কত কথা বলার আছে। হ্যাঁ, এবং এই যে ডাকলে আমি তখনই, আর এমনি মানে আমার মা বাবা বাড়ির সবাই এবং আমার পুরো ফ্যামিলি আর কি, মানে অনেক আর্টিস্ট তো তাদের প্রিয়, তার মধ্যে একজন কিন্তু খুব প্রমিনেন্ট নাম, তুমি সব সময় ছিলে, মানে তোমাকে একটা আলাদা, মাকে তো দেখলে একটু আগে, মা তো এসেছিল, সবাইকেই দেখলাম। হ্যাঁ, এরা মানে আলাদাই ভালোবাসে, কিন্তু খালি যে তুমি ভালোবাসো তা না, এনারাও ভালো, একটা জেনারেশন গ্যাপ তো, বাচ্চারাও ভালোবাসে। হ্যাঁ, এটা একটা মানে এটা একটা খুবই বড় জিনিস। তো তোমার সময় যখন পরিবর্তিত হলো, যখন সময় আস্তে 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 বদলালো, এই সময়টায় তুমি কিভাবে নিজেকে বদলালে? নিজেকে তো বদলাতে হয়েছে নিশ্চয়ই, বা নিজের সঙ্গে অ্যাডজাস্ট তো করতে হয়েছে। হ্যাঁ, অ্যাডজাস্ট করতে হয়েছে, মানে ছোটদের সঙ্গে আমি খুব মিশি, যেমন নচিকেতা আমাকে খুব ভালোবাসে, যাদের সঙ্গেও মিশেছি তারা গানটা ভালো ভালো গায়। নচিকেতা আর যাই হোক, গালাগাল দিক যাই খুচুর তাই করুক, কিন্তু গানটা তো ভালো গায়। নচির সুরেও আমি গান করলাম তো, আমি HMV-কে তখন বলেছিলাম নচির সুরে আমি গাইব, এবং এত গুণী ছেলে আমার জন্য কি সুন্দর গান বানিয়েছিল। একটা বর্ষার গান, তারপরে একটা হালকা গান খুব সুন্দর করেছিল নচি। এরকম ছোটদের আমি তখন বলতাম, এই স্বাগতা লক্ষ্মীকে বললাম তুই আমার জন্য একটা গান বানাতো। এগুলোই মানে ওদের সঙ্গে থাকার একটা আমার ইচ্ছা ছিল, কিন্তু এই সময় এখন আর ভাল লাগে না। এই সময় কি বদলেছে, প্রধানত কি বদলেছে বলে তোমার মনে হয়, বলো তো কি বদলে গেছে? প্রধানত মানে লোকজন যে পাল্টে গেছে তা বলবো না, তবে আমাকে যারা ভালোবাসে তারা একটা সাইডে আছে, কিন্তু জেনারেল পাবলিক সবসময় যে আমাকে নিয়ে নাচানাচি করবে সেটা আমার আর মনে হয় না। না, কিন্তু এই যে নতুন, আমি যদি ভুল বলি তুমি আমায় বলে দিও। না দেখো, তুমি হলে মানে একজন, মানে এই মুহূর্তে যতজন আমাদের সেই অর্থে লিভিং লিজেন্ড আছে, তুমি তাদের মধ্যে একজন, এবং তুমি এমন একটা সময় এমন কিছু দিয়েছো, দিয়েই চলেছো, সেইটা তো তুমি চিরকাল মনের মধ্যেই আছো, তুমি কোথাও থেকে যাওনি। এবার আমার বক্তব্য হলো, বাকি যে এখনকার গান বাজনার যে চারিদিকে তুমি দেখো, যারা যেভাবে গান গায়, তোমাদের সময় যতটা অধ্যবসায়, যতটা পরিশ্রম, যতটা সিরিয়াসনেস, এইটা কি তোমার মনে হয় এখন একই আছে বা বদলেছে? কি মনে হয়? থাকতে পারেই না, কেননা তা আমাদের সময় যেটা আমি আশাও করি না, যে একটা গান মান্নাদা কি বলতেন, গানটা ঠিকানা না রেখে গানটা শিখে বলে বাড়ি চলে যাও, 7 দিন ধরে এই গানটা গাও, দেখবে কিভাবে গায় কি তোমারই চেঞ্জ হয়ে যাবে। এখন কি সেই সময় আছে বলো তো? গানটা কেউ শেখেও না, ওইখানে গিয়ে 2 লাইন শিখে নিয়ে বলে দিচ্ছে, যার জন্য 2-1টা গান যখন এখনকার কেউ গাইতে বলে, যখন বলে না ওই লাইনটা আর একবার রেকর্ড করো, পুরো কথাটা না বললে ভিতর থেকে আসবে কি করে, মানে পুরো গানটা না গাইলে। হ্যাঁ, অনেক সময় এখন তো প্যাচ রেকর্ডিং করে, এই পার্টটা করে দাও, এই কথাটা বলে দাও, সেই রকম করে আমার মনে হয় এই গানের প্রাণটা থাকে না। তোমাদের সময় তো পুরোটা লাইভ রেকর্ড হতো একবারে, না? একবারে
মিউজিক টিউজিক নিয়ে সব একবারে? সব একবারে। জানো পণ্ডিতজির গান গাইছি আমি, তো আজও তো জানা হলো না, ওই একটা গান ছিল, প্রথম শুরুটাই কোমল নিখাত থেকে, তুমি বুঝবে কোমল নিখাত থেকে গানটা শুরু হচ্ছে, মিউজিক ডারা ডারা ডা ডারা ডারা ডা ডারা 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 ডারা, আজও তো, যতবার শুরু হচ্ছে না, পণ্ডিতজির মুখটা আমি কাঁচের ভেতর থেকে দেখতে পাচ্ছি, মনে হচ্ছে নর্দমায় পা পড়েছে, আমি আগেই থেমে যাচ্ছি, কি হলো কি হলো। আর এইসব লোক তখন ছিলেন বিমান ঘোষ চোখ বন্ধ করে করে কথা বলতেন, তুমি বোধহয় দেখোনি, না দেখেছো? না না। ভীষণ মানে গুণী মানুষ আর সবার সঙ্গে বন্ধুত্ব। বিমানদা আমাকে ওখান থেকে বললেন, হৈমন্তী খাড়া শুদ্ধ কোমল নিখাদ কিছুতেই লাগবে না, কোমল গান্ধার ছুঁয়ে এসো, একবারে হ্যাঁ যেহেতু কোমল গান্ধার ছুঁয়ে এলাম। এইগুলো আর এগুলো খুব ভাবি আমি, জানো যে গানের জগতে কারা ছিলেন। এখনকার দিনে বেসুরো গাইছিল, তাই না বলো? এই যে তুমি ওই সময় যে এইরকম এতটা সুরে গাইতে হতো, আজকের দিনে তো আমি অনেককে শুনি যারা সুরে গায় না, কিন্তু সুরে করে দেয়, সুরে করে দেয়। এবার এইটা তোমার কিরম লাগে? এখন একদম মনে ভাল হয় লাগে না, এতে কখনো প্রাণ থাকে বলো তো? কোনো একটা জায়গায় দিদি ওই লাইনটা সুরটা একটু কম লেগেছে, ওরা এরকম করে টেনে টেনে, তোমরা এসব হ্যাঁ বুঝবে, নোট লাগিয়ে দেয়, টেনে টেনে নোট হ্যাঁ লাগিয়ে হ্যাঁ দেয়। হ্যাঁ হ্যাঁ। ওতে না, আমি না এখনো HMB-তে যারা আগে, বাবুল রহমান বলে দিদি গান গেয়ে গেলে আমরা ভাবতাম সন্ধ্যেবেলা একটা ফোন আসবে, মানা ওইটা আর একবার করবো রে। সেটা না হলে তো পারফেক্ট অলরাইট হবে কি, বলো না? আরেকটা জিনিস আমার মনে হয় সবসময়, এটা আমার পার্সোনালি মনে হয়, জানি না তোমার কি মনে হয়, একটা গান শুরু থেকে শেষ অবধি একটা কথা বলে, তো একটা তার নিজের একটা একটা বক্তব্য কথা, আছে, হ্যাঁ। একটা কিছু আছে তার মধ্যে, সেই তার মধ্যে ফিলিং থাকতে পারে, ইমোশন থাকতে পারে। আমার বলার কিছু ছিল না, এই যে একটা বিরহ, এইরকম একটা বিরহ, মানে চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, এই কথাটা বলার জন্য তো এটা তো অ্যাকচুয়ালি তুমি মিন করলে। এই পুরোটা যদি ধরো আমার বলার কিছু ছিল না, রেকর্ড হয়ে গেল, তারপর হঠাৎ একটা পয়েন্টে চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, রেকর্ড হলো, এইটা কি আসবে হয় না, কোনোদিন? এরকম করে হয় না, হওয়ার কথাই নয়, কিভাবে হবে এটা? এবং আজকে মানে তোমার মানে গান যখন শোনো আজকের দিনে, এরকম এরকম মানে কোনো সিঙ্গার আছে যাদের মনে হয় না এর গান আমার খুব, এখনকার দিনের মধ্যে এর গান আমার খুব ভালো লাগে, এরকম আছে কেউ? হ্যাঁ, দু একজন আছে বই কি, তারা তো, তো আমি বলবো, আমি নাম বলবো না, কিন্তু খুবই ভালো গেয়েছে, কিন্তু কি যেন একটা নেই নেই, জানো একটু নুন কম, সেগুলো আমি খুব বুঝতে পারি, কখনো বলি না, কিন্তু ওইটা আনা বোধহয় ভিতর থেকে, এবং বাড়ির লোক থেকে, আমার যেমন বাবা ছিলেন সবসময় খুঁতখুত করতেন, সেই জিনিসগুলো আনা বড় মুশকিল রে ভাই, বড় মুশকিল। এবং আমার যেটা হয়েছে না, এখন তো বয়স হয়েছে, এখন আমি যদি একটা যে কোনো একটা গান গাইছি, তুমি যেই বলবে যে একটা গাজালঙ্গের গান গাও, মনে হবে আমি ওই গানই গাই, তুমি একটা কীর্তন গাও, মনে হবে আমি কীর্তনই গাই। এই জিনিসটা ভেতরে আনা এখনকার বাচ্চাদের জন্য খুব দরকার। এটা কিভাবে আসে, এটা কি করে আসে? নিজে যদি ভাবে তাহলেই হয়, আমার মনে হয়। আমার আসে, এখন আমি যাই না কি করে আসে তুমি জানো না? একটা খুব ধরো ইনহি লগনে গাইছি এই গানটা, তারপরে যদি আমি সুখী আমি না হয় মান করেছি, মনে হবে আমি কীর্তনই গাই। সেইটাই হচ্ছে অভাব এখনকার দিনে। আর এটা বোধহয় ভেতর থেকেই আসে, এটা তো কিরম ভাবে আসে তুমি কিছু না, করে আনতে বোধহয় পারবে না কেউ। একটা ওই আগেকার দিনে তুমি তো জানবেই না, ওই একজন তবলিয়া ছিলেন নিমাই ভট্টাচার্য, উনি রেডিওতে কাজ টাজ করতে, কি ভালো ভালো গান সুর করতেন। বলছেন একদিন, বলছেন মা একটা শ্যামা সঙ্গীত শুন, বলছি যদি সংকটে তারিণী তোর কৃপা পাই, তবে কাজ কি আমার সম্পদে। এইটা কিভাবে বলতে হবে, এসব দিন চলে গেছে ভাই, এসব আর কেউ করবে না। তবুও করে করে আমার কিন্তু নচির গান বেশ ভালো লাগে, জানো। সবাই হয়তো ভাবে নচিকেতাকে ভালো, নচিকেতার গান খুব ভাল লাগে আমার, বেশ
গানগুলো তৈরি করে। একটা গান সেদিন শোনাচ্ছিল, সাঁঝবেলার সুরে বাতাসের গুনগুন, সাঁঝবেলা, এই সাঁঝ বলাটা, সাঁঝ, এটা লাগাতে হবে তো। হুম হুম হুম। আর আরেকটা ব্যাপার আছে, যেটা আমার মনে হয় ক্লাসিক্যাল শেখার যে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, সেটা হলো ওই প্রত্যেকটা নোটের গলাটা, ওই রিফ্লেক্সটা তৈরি হ্যাঁ, হয়ে যায় না। ক্লাসিক্যাল গান একটু শেখা থাকলে, সেদিন একটা জায়গায় একজন ভদ্রমহিলা বললেন যে, না, আমাকে আমার গুরুজি বারণ করেছেন ক্লাসিক্যাল গান গেও না, তাহলে বাংলা গান গাইতে পারবে না। আরে ক্লাসিক্যাল গান একটু শিখে এসে বাংলা গান গাইলে তবেই তোর গানটা ভালো হবে। হুম এইটা কি ভুলভাল কথা। হুম। আমি চুপ করে ঢকিলে ফেললাম, কি করবো। আচ্ছা, এই যে তোমার ক্লাসিক্যাল সঙ্গীতের যে এতটা মানে কি বলবো, এতটা তালিম আছে, সেই তালিমটা সম্পর্কে তুমি যখন, এমনিতে তো হৈমন্তী শুক্লা হিসেবে তুমি যে ফেমটা আছে তোমার, সেটা হলো হৈমন্তী শুক্লা আধুনিক গান, আধুনিক বাংলা গানের একজন খুব ইম্পর্টেন্ট মানুষ। তোমার কখনো ক্লাসিক্যালটাকে আবার কন্টিনিউ করতে ইচ্ছা করেনি? বা তুমি রেয়াজ তো নিশ্চয়ই নিজে সবসময় সবসময় করেছো। করি, সারাক্ষণ গান করি। আমাকে অনেকে বকে, তুই গান নিয়ে বসিস। আরে গান নিয়ে, তানপুরা নিয়ে বসেই খালি করলেই গান হয় না, হুম সারাক্ষণ মনের মধ্যে থাকতে থাকে। হুম এই যে রাশিদের সঙ্গে আমার ভীষণ ভাব ছিল, যেন খুব ভালোবাসতো আমাকে। এই ক্লাসিক্যাল জগতে সবাই আমাকে ভালোবাসে। হুম হুম। তো বলতো যে রেয়াজ করতে আমার ভালো লাগে না। কিন্তু কি হয় যেন, আমরা হয়তো কোনো একটা জায়গায় বসে আছি, মাথার মধ্যে ঘুরছে, সুরগুলো ঘুরছে। সুরগুলো ঘুরছে, আবার কখনো যেটা আসছে না সেটা একটু গুনগুনিয়েও নিলাম। হুম এইটা ভীষণ দরকার। হুম। অনেক সময় মিস হচ্ছে, ওটা 2-3 বার করে নিলাম, ওইটাই তো রেয়াজ, ওইটাই তো প্র্যাকটিস। আবার কি, আমি সেটা মনে করি। যে অনেকের অনেক রকম মত আছে। আবার অনেকে আছে কীরকম জানো তো, ক্লাসিক্যালটা আমার খুব গ্রিপের মধ্যে আছে, নেই। কোনোদিন তোমার এই এতটা ফেম, কোনোদিন অহংকার এসছে কোথাও, কখনো আমাকে টাচ দেখে মনে করেছে? হয় তোমার, বলো। কোনোদিন মনে হয় না। আমি সেই সময়ের কথা বলছি, যে অনেক সময় হয় কি, ফেমটা টাচ করে কিন্তু বোঝা যায় এইটা আসছে, আসতে দেওয়া যাবে না। সেটা কি হয়েছে তোমার সঙ্গে? না, কোনোদিনও হয়নি জানো। আচ্ছা, হয়নি এটা? না, আমার কোনোদিনও হয়নি এটা। ঠাকুরের অশেষ কৃপা আমার ওপরে। কোনোদিন মনে হয়নি, মনে হয় যে এরা কত ভালো, আমার ওই গান শুনে এত এরকম করছে। বিশ্বাস করে, আমি ভিতর থেকে কথাটা বলছি, এই গানটা শুনে ওরা এত এরকম করছে, কি এমন গাইলাম রে। এই যেমন তেজেন, রাশিদ, এরা সবাই কিন্তু আমার গানকে খুব রেসপেক্ট করে, আমি জানি সেটা। কিন্তু আমার মনে হয় আমি আরো ভালো গাইলে ওরা আরো ভালো করে বলতো না রে। আল্লাহ রাখা খান সাহেবের হ্যাঁ, সঙ্গে? আমি লন্ডনে যে নিষিদ্ধের কথা বলছিলাম, হ্যাঁ হ্যাঁ। নিষিদ্ধের ওখানে গিয়ে আমি অনেক দিন ছিলাম। তো সেইখানে অনেক আর্টিস্টের সঙ্গে দেখা হয়েছে, এবং আল্লাহ রাখা খাঁ সাহেবের বড় মেয়ের বাড়ি ছিল ওনার বাড়ির খুব কাছে, আচ্ছা। খুরশিদ্দি। তো আমাকে বললো, তুমি যাবে আব্বাজির কাছে? আমি বলছি, নিয়ে চল শিগগিরই আমাকে। তো গেলাম। তো কি বলবো, বলতেও ভালো লাগে। বললো, ও আমাকে তো চেনেন না, স্বাভাবিক। তখন বললো, একটু গান করো তো। তো আমাকে উনি বললেন, পায়েলিয়া বাজে না, পায়েলিয়া বাজে না, পায়েলিয়া, এই ডা 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 ডা। আমাকে একবারে যেই বলে দিয়েছি না, দেখা যাচ্ছে, বাহ, বড় ট্যালেন্টেড হ্যাঁ। তো তখন নিশিদাকে বললেন যে, তুমি ওকে রোজ বিকেলে যে কদিন আছে আমার কাছে নিয়ে এসো। তখন আমি ওনার কাছে অনেকগুলো গান শিখেছিলাম জানো। হুম তো একটা গান পরদীপের উপরে ছিল, উম, পিয়া ছায়ে মধুবন, তিন তিন তাক দিন দাগে দিন দাগ। দারুণ হয়েছিল। বাহ। নিশিদ্ধা আমাকে বলল কি, চল বুড়ি, এইটা ওই বার্মিংহামে তোমাকে নিয়ে যাব, ওইখানে রেকর্ড করে দাও। আমি যে, যা, কালকেই বিকেলবেলা গানটা শিখেছি। আর নন মিউজিক্যাল অ্যাটিচিউড একটা। বলে, না না, ওই তুমি যা গাইবে ওতেই হবে। নিষিদ্ধা আমাকে নিয়ে গেল, সে এখন নেই। সে বেনারস থেকে একটা তবলাবাদক এসেছিল, সে রূপক তালটা গুলিয়ে ফেলছিল, কিন্তু আমি আবার ম্যানেজ করে করে গাইলাম। আচ্ছা। তো
উনি আমাকে অনেক গান শিখিয়েছিলেন, বলেছিলেন তোমার সঙ্গে আমার আগে কেন আলাপ হয়নি। বাবা, কি কি সব মানুষ, কি সব হ্যাঁ, মহিরুহ। তাদেরকে এত দেখেছি চোখের সামনে, তাদের সঙ্গে কত কথা বলার সুযোগ পেয়েছি। তাদের থেকে তো অনেক কিছু শিখেওছো। শিখেছি না, প্রচুর শিখেছি। মানে শুধু গান শেখাতো নয়, এটা না, একটুখানি ইয়ে তাদের করে নাও। সঙ্গে চলা বলা, বড়দের হ্যাঁ। সঙ্গে। শুধু তো গান শেখানো, তারা তো জীবনের পাঠ শিখিয়ে দেয়। মানে বড় মানুষজন তো, এই যে আমি ধরো এত পডকাস্ট এত বড় বড় মানুষজনের সঙ্গে করেছি, আমি তো তাদের কাছ থেকে বসে, শুধু এই যে তোমার কাছ থেকে বসেও কিন্তু আমি জীবনের তুমি আমার জিনিস কাছে অনেক শিখছি। কিছু শিখতে পারবে। দেখো, কিষণ মহারাজজি হ্যাঁ একবার আমাকে বেনারসে কুমার নিয়ে গেল। এরা আমাকে খুব ভালোবাসে, হ্যাঁ নিয়ে গেছে। এখন আমি গাইছি একটা পিয়া ছায়ে মধুবন মে, ইয়ে রূপকের উপরে, বুঝলে তো। অন্তরার কথাটা আছে, দেবরা আমারে যৌবনে তাকাতা হ্যায়। হুম তো গানটা খুব ভালো হয়েছে। পরের দিন সকালবেলা বাড়িতে ডাকলেন কিষণ মহারাজজি, বললেন তেরে গানে কে তারা হ্যায়। ওরা তো দুধের মধ্যে ওই জিলিপি দিয়ে খায়, ওইটাই হ্যাঁ ওদের হ্যাঁ হ্যাঁ ব্রেকফাস্ট। হ্যাঁ। বললো तेरे को गाने का तरह है, लेकिन वो मत बोल। देवरा हमारे जुबना तकत है, कैसे फिरूं आंगन में, पिया छाए मधुबन में। গাইছি তো, বলছে এই কথাটা তুই বলবি না, এই বোলটা পাল্টে নে। ওহো, এইসবও ফেস করেছি, হ্যাঁ। জানো। বলছে দেবরা আমারে যৌবনে তাকাতে হয়, এ মত বলো। মানে তুমি আচ্ছা কিশোর মহারাজের সঙ্গেও বাবা, কি কি সব মানে মহিরুহের নাম একবার না শুনছি। কুমার আমাকে নিয়ে গেল শিলিগুড়িতে, হুম, শিলিগুড়ি না শিলচরে, শিলচরে। শিলচরে নিয়ে গেল। বললো ওখানে আমার গুরু একটু বাজাবে, তুই তার আগে একটু গান গাইবি। আমি পুরো ধানে সে খুব প্রেম সে গেয়েছি। গিয়ে দেখি কি উইংসের ধারে এসে উনি শুনছেন। শোনার পরে তারপরে যখন তবলা নিয়ে বসেছে, বলছে হেমন্তী ইতনা সুরিলি, ইতনা সুর মে গাতি থি, अब क्या मैं बजाऊंगा धड़ाम धड़ाम करके। এইটা মানে একটা হুম, বড় মানুষের হ্যাঁ হ্যাঁ। ইয়ে। আর মানে বড় মানে অন্যই কত বড় অন্যই বলো তো, অসাধারণ। আমার মহাভাগ্য যে এত বড় বড় লোকদের আমি খুব কাছের থেকে দেখার সুযোগ পেয়েছি। সাহস হয়েছে, সুযোগ মিলেছে আমার। হুম এদেরকে এত করে দেখেছি সত্যি। হুম। এই যে ইয়ের কথা বলছি, আমাদের স্বপনদার কথা, এখনো বললে কি ধাটা ঠিক মতন জায়গায় লাগেনি। আমি তখন হ্যাঁ স্বপনদার হাতটা চেপে ধরে একদিন বলেছি, আমার উপরের সাটা লাগেনি রে, যেদিন লাগবে সেদিন আর থাকবো না। ওই একটাই কথা, হ্যাঁ হ্যাঁ, সুরটা যেদিন লাগবে না, সত্যি এদিন লাগবে মানে। সত্যি যেদিন লাগবে, সুর এমনই একটা হুম। জিনিস। আর আমি সত্যি খুব অবাক হই শুনে, এই তুমিও বলছো আমাদের পণ্ডিত কুমার বোসের সঙ্গেও যখন কথা বলেছি, পণ্ডিত শপথ চৌধুরীর সঙ্গে যখন কথা বলেছি, আরও অনেকের সঙ্গে, পণ্ডিত তীরেন্দ্রনাথের সঙ্গে যখন কথা বলেছি, আরও অন্যান্য অনেক বড় বড় ক্লাসিক্যাল মিউজিশিয়ান বা অন্যান্য বড় বড় শিল্পী, তারা সবাই কোথাও না কোথাও গিয়ে বলে যে এখনও কিছুই হয়নি। একদম। এইটা আমি শুনে প্রথমে মনে হতো যে এই বোধহয় মডেস্টি করছে। একদম আমি যখন ছোট ছিলাম তখন আমার মনে হতো বোধহয় মডেস্টি করছে। তারপর বোধহয় আস্তে আস্তে নিজের জীবন দিয়েও বোধহয় বোঝা শুরু করলাম। আমার এক গুরু আমাকে অনেকটা গাইড করেছেন, এবং তারপর বোধহয় আমি বুঝতে শিখলাম আসলে এই খোঁজটাই একজন শিল্পীর জীবন। সত্যি তাই। কোনো দিন হয়তো লাগবে, কোনো দিন হয়তো ওই এক্সেলেন্সটায় পৌঁছো। এই জীবনে স্বপনদা একটা কথাই বলে গেছে না, যেদিন লেগে যাবে সেদিন আর হ্যাঁ। থাকবে না সে। আর এটাই আমার মনে হয়, আর এই কথাটা আমার জীবনে একটা বড় পরিবর্তন করে দিয়েছে। আমার মনে হচ্ছে যে এই খোঁজটা অবধি যাওয়া, আমার হয়তো ধরনটা আলাদা, আমার আর্ট প্র্যাকটিসের ধরনটা আলাদা, সেটা সঙ্গীত নয়, বাট সেখানেও একটা নোট আছে, একদম। সেখানেও একটা নোট আছে। তোমার প্রশ্নগুলো
আমার খুব ভালো লাগে যে ঠিক জায়গা মতন খোঁচা দিলে ওদের থেকে সব বেরিয়ে আসবে, কোথায় খোঁচাটা দিলে বেরোবে হুম। এটা তুমি ভালো জানো। এই উল্টো পাল্টা কত প্রশ্ন ভালো লাগে না। আচ্ছা দিদি, একটা কথা বলি, এটা অন্য প্রশ্ন করি সম্পূর্ণ। এটা হলো, ধরো তুমি তোমার জীবনটা, মানে তোমার জীবনটা জুড়ে তুমি তো একা থাকার সিদ্ধান্ত নিয়েছিলে, হুম। কারণটা তো শুধু গানই। কারণটা শুধু গান এবং আমার বাবা, আমরা অনেকজন ভাই বোন, কিন্তু অলিখিত একটা আইন কে যেন আমার উপরে চাপিয়ে দিয়েছে যে ওদের আমার দেখতে হবে। ও এটা আমার খুব গভীর জায়গার থেকে বলা যে ওদেরকে দেখবে। বাবা তো চলে গেছেন, যাবার আগের থেকেও এই বোনেদের বিয়ে অমুক তমুক আমি ভীষণভাবে ইনভলভ হয়ে যেতাম হুম আর চাইতাম ওদের যাতে অসুবিধা না হয়। আমার হয়তো অনেক অসুবিধা হয়েছে, হুম সেগুলো আমার মনে নেই, কিন্তু হুম ওদের অসুবিধার সময় আমি যে ওদের সঙ্গে ওদের কাছে আছি এটা যেন ওরা কখনো ফিল না করে যে দিদি কিছু দিদি, দেখছে না। কোথার থেকে একটা দায়িত্ব যেন আমার মাথায় এসে গেছে, ওদেরকে দেখতে হবে, ওদের ভালো কি করে হয়, ওরা কি করে ভালো থাকবে। হুম তবে আবার হিংসুটেও আছে, কি চাইনি বোধহয় যে আর কোনো ভাই বোনরা ভালো গান করুক। আমার একটা ভাই খুব ভালো গিটার বাজাতো, সেও চলে গেছে। আর গান সবাই একটু একটু গাইতে পারে, কিন্তু সেইভাবে যে বাবার থেকে হয়তো পেয়েছে, কিন্তু সেভাবে গানটা ভালোবেসে যে গান গান করে জীবনটা চলে গেল হুম হুম সেইটা হয়নি। হুম জীবনে কোনো আক্ষেপ আছে তোমার? আক্ষেপ বললে একটাই, যে ক্লাসিক্যাল গাইয়ে হিসেবে আমার একটু ইচ্ছা ছিল, হুম কেননা আমি নিজে ফিল করি যে যে কোনো একটা রাগ রাগিনী নিয়ে যখন গাইতে গাইতে চোখ দিয়ে জল পড়ে, হুম সেটা আমার অনেকবার ঘরে হয়েছে, কিন্তু সেটা জনসমক্ষে আমি জানাতেও চাইনি। কিন্তু এইটা একটা আক্ষেপ যে ক্লাসিক্যাল গানটা ভালো করে গাওয়া হলো না, এই জন্মে আর হলো না। হুম হুম সেইটা ব্যাকগ্রাউন্ডে রেখে যতটা চেষ্টা করেছি হুম হুম গেয়েছি, এই আর কি। সেটা ছাড়া আর কিছু আক্ষেপ নেই? না, সেটা ছাড়া আমার আর কোনো, অনেকে বলে বিয়ে করনি এ করনি সে করনি, আই ডোন্ট কেয়ার। হ্যাঁ, সেটা হওয়ারও কথা নয় মনে হয় হওয়ারও আমার। কথা না, একজন একজন কেউ আমাকে সবসময় ডমিনেট করে, এটা আমার ভাল লাগে না, হুম লাগেনি কোনো দিনই। ধরো এই যে তুমি বিরহ, প্রেম, বিভিন্ন গান মায়ের গেয়েছো, কি করে আসে আমি জানি না আমি রে, সেটাই জিজ্ঞেস করছি কি করে আসে। কি করে আসে। আমি কখনো বোধহয় অনেকে বলে তোমার এত প্রেম এত যে, কি করে তুমি ওগুলোকে, আমার কি সামওয়ান বোধহয় আছে একজন, তাকে আমি হয়তো চিনি না, কিন্তু তাকে ভেবে তাকে সমর্পণ করে গানটা গাই। হুম হুম এটা আমি এটা কি বোঝাতে পারলাম? একদম, এটা এটা মানে এটা বোঝাতে তো পারলি। আর এটা না, এটা অদ্ভুতই বিষয় যে এটা বোঝানো বা এটা ইয়ে করা বোধহয় অত সোজা নয়। তো অনেক সময় এই যে সুফি গান তো আসলে প্রেমের গান মনে হয় শুনলে। হুম, হুম। হ্যাঁ, মেরা পিয়া ঘর আয়া ও রামজি, এটা শুনলে তো মনে হয় যে আমার প্রেমিক আমার বাড়িতে এসছে, কিন্তু আসলে তো সে ঈশ্বরের কথা বলছে, যে আমার ভেতরে ঈশ্বরের আবির্ভাব হচ্ছে বোধহয়। এইটা তোমার কি মনে হয় কখনো, এই যে আমার বলার কিছু ছিল না তুমি যখন গাইছো, সে চলে গেল, মানে এই যে মানে চেয়ে চেয়ে দেখলাম, এই যে চেয়ে চেয়ে দেখলাম যখন তুমি গাইছো, তখন কি তোমার মনে একটা কোনো ছবি তৈরি হয়েছে এবং সেখান থেকে সেটা হয়তো আবছাই, আচ্ছা, কিন্তু সেটা তৈরি তো হয়েছে নিশ্চয়ই? তুমি এই যে আবছা কথাটা বললে, আবছা, হ্যাঁ, কিন্তু আমি কখনোই ভাবছি না কেউ আমার প্রিয়জন মরে গেছে তাকে নিয়ে কারেক্ট, যাচ্ছে আমি ঠিক তখন ঠিক গাইছি। ঠিক, না তা নয়, আবছা, অথচ ওই ইমোশনটা কোথা থেকে একটা চলে আসছে। হ্যাঁ, এইটাই ইমোশন, এটাই আসে, কিন্তু ঠিক যে পরিষ্কার ওইটা আমি দেখতে পাচ্ছি বলে মনে করে না না গাইছি তা তা না। নয়, আবছা একটা, এটা অ্যাবস্ট্রাক্ট একটুখানি। কাকে বলছি ঠিকানা না রেখে, ভালোই করেছে বন্ধু, ঠিক, তাই তো। কোন অভিমান থেকে বলছি, কার উপরে অভিমান আমার, না আসার কোনো কারণ সাজাতে হবে না তো মায়ার, হুম বানানো কাহিনী শোনাতে হবে না, কথা দিয়ে না রাখার, হুম এগুলো যে গেয়েছি না, আমার ইমোশনটা কিভাবে কাজ করেছে আমি এখনো তোমাকে বুঝিয়ে বলতে পারবো। অথচ আহ,
আমার বলার কিছু ছিল নাতে আমি নিশ্চিত যে যে প্রেমিক বা প্রেমিকা সেই সময় বিরহে থেকেছে সে ওই গানটা শুনে কেঁদেছে, হ্যাঁ, অনেকেই অনেকে কেঁদেছে, অনেকে। অনেকেই কেঁদেছে। আমি একবার ডেট্রয়েটে গেছিলাম গান গাইতে, একজন বৃদ্ধ ভদ্র মহিলা এসে বললেন এই গানটা 2-3 বার শুনতে চাইলেন। বলে তুই কেন গাইলি? তো তার ছেলেটা চলে গেছে, বুঝলে, খেতে বসেছিল, তখন বন্ধুরা ডেকে নিয়ে গেছে, তখন বলছে তুই কেন গাইলি এই গানটা। তার মানে ওই ইমোশনটা কাজ হ্যাঁ, করছে। আসলে এই ইমোশনগুলো বোধহয় ওরকমভাবে স্পষ্টভাবে ব্যক্ত করা যায় না, আর স্পষ্টভাবে বোধহয় তৈরিও হয় না। তো এ তো কান্না নয় আমার যখন গাইছি, তখন কিন্তু দেখো যে ইমোশন বা যাই কিছু হোক, চালাকিও করতাম, বুদ্ধি ছিল আমার। যে এ তো কান্না নয় আমার গানটা যখন হয়ে গেল, তখন শৈলেন্দা বলেন কিভাবে শেষ করবে, আগেই আমি তালটা সরিয়ে দেবো। তখন আমি ছোটবেলা থেকে খুব হিন্দি গান শুনতাম, তো বাবুল পেয়ারে আমার মনে পড়ে গেল, কোথা থেকে এলো, এ তো কান্না নয় আমার, এই গানটা শেষ হলো, বাবুল পেয়ারে, এটা মনে এসে গেল। হিন্দি গান শোনা নাকি খারাপ? হিন্দি গান শোনার উপকারিতা আমাদের গানে অনেক আছে, ঠিক আছে কি না বলো? অবশ্যই আছে। হিন্দি একসময় বলা হতো হিন্দি গান শোনা খারাপ, কিন্তু হিন্দিতে যারা কম্পোজিশন হয়েছে সেই সময়, এক একজন যারা লেজেন্ডারি কম্পোজার্স ছিল, মানে পরের দিকের মধ্যে আমার খুব প্রিয় হলো রোশনজি। কি সব গান তিনি বানিয়েছেন, একসঙ্গে বলে ফেললাম। আর মানে এটা ওই সময় তো হিন্দি গানে দারুণ দারুণ কম্পোজিশন ছিল, তো ক্লাসিক্যাল ভাঙা সব, শুনু সজনা শুনু সজ, এটা ক্লাসিক্যাল গানে গাওয়া যাবে এটা, একদমই তাই। তবে মানে যেই সময়ের গানের কথা আমরা বলছি, সেই সময়টা সত্যি কথা একটা সোনায় মোড়া সময়, সোনায় মোড়া সময়, স্বর্ণযুগ বলে ঠিকই সবাই, যেন একটু এরকম নিচের দিকে নেমে আসছে। সেটা ঠিক আছে, যেটা প্রত্যেকটা সময়ই বোধহয় একটা মানুষের মনে হয় যে পরের সময়টা বোধহয় অতটা, এটা আসলে জীবনের পৃথিবীরই নিয়ম, আস্তে 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 বিষয়গুলো অনেক ডাইভার্স হতে যাবে। আজকে যেমন গান যেভাবে রিলিজ হয়, আগে তুমি ভাবো একটা রেকর্ড রিলিজ হওয়া, পুজোর গান রিলিজ হওয়া, আমি ছোটবেলায় পুজোর কি ক্যাসেট বেরোলো সে গিয়ে খোঁজা, কোন ক্যাসেট কিনবো, বাজেটও থাকতো আবার একটা, সব গান তো সব ক্যাসেট কিনতে পারবো না, তো বাজেট থাকতো। আর আমাদের সময়, সেই সময় আমি যখন বলছি, তখন আমি প্রথম ক্যাসেট কিনি 12 টাকা দিয়ে, শেষের দিকে 25 টাকা 30, একটু যদি অন্য কোম্পানি হতো, তাহলে সোনি মিউজিক হতো, তাহলে 60 টাকা হয়ে যেত দামটা, না হলে 25-30 টাকা অবধি দাম ছিল। আর আমার সারা বছরের একটা ফান্ড থাকতো, ওই ফান্ডটা হলো ক্যাসেট কেনার ফান্ড। আরে যারা গান ভালোবাসে, হ্যাঁ, এটাকে ওই সময়টা সত্যি খুবই, বাবা, তোমার সঙ্গে তো কথা বলে থামাতে ইচ্ছা হচ্ছে না, করছে না, তোমার থেকে শুনতেই ইচ্ছা হচ্ছে। কিন্তু হ্যাঁ, আমাদের একটা জীবনটা, এত মানুষকে পেয়েছি, এত শ্রদ্ধেয় সমস্ত মানুষকে কাছে করে পেয়েছি, যখন আমি পণ্ডিতজিকে বললাম দাদা একদিন আমার বাড়ি যাবেন না, তখন বলছে না না না, তোমরা সব ফটোগ্রাফার ডেকে ফেকে রাখবে, এসব আমার ভাল লাগে না। আর না, আমাদের বাড়িতে সরস্বতী পুজো, আপনি যদি 5 মিনিটের জন্য যান খুব ভালো হয়। তখন বলছে দেখছি বলে, সরস্বতী পুজোর দিন আমাকে বেলা 11টার সময় ফোন করছেন, হেমন্তী মানে ভাই তোমার বাড়িতে খিচুড়ি হয়? আমি হ্যাঁ দাদা, তা আপনি আসবেন, এসে খিচুড়ি খেয়ে গেল জানো, সেসব ছবি রেখে দিয়েছি। জাকির এলো, জাকির আমাকে খুব ভালোবাসতো, ওর বাবা খুব ভালোবাসতো, তো এই জন্য জাকিরও এসে, সে আমাদের বাড়িতে সব জুতো পরে প্রসাদ খাচ্ছিল, বললে জুতা খুলে এসো, জুতা খুলে প্রসাদ খাচ্ছ, এইরকম কত যে অভিজ্ঞতা আছে। আলী আকবর খান সাহেব এলেন, বলছে এখন কি অঞ্জলি দেওয়া যাবে? আমি হ্যাঁ, পুরোহিতকে বললাম, ও তো হাত পা কাঁপতে আরম্ভ করেছে। তারপরে শেষে প্রসাদ দেব দাদা, তখন বলছে একটা বাটি করে দিয়ে দাও, তা বাটিটা করে ভালো করে খিচুড়ি টিচুড়ি দিয়ে যাওয়ার সময় বলছে আমার ওই ছাত্র আছে, আমি তো চলে যাব, 3 দিন বাদে এসে বাটিটা ফেরত দিয়ে যাবে। কি ছোট্ট একটা কথা,
আমি কোনোদিন ভুলবো এটা? দাদা আপনাকে এটা ভাবতে হবে না, না না ও এসে দিয়ে যাবে তোমাকে। তারপর আলী আকবর মিউজিক কলেজে যখন আমি গেলাম, তাহলে তো গানটার রেকর্ড হয়ে গেছে। একজন বলল যে উনি তো আর গান শুনবেন না, একটু বসবেন উপরে চলে যাবেন। কিন্তু আমি 3 ঘন্টা গান গেয়েছিলাম। আবার বলেছে এই গানটা রিপিট করো, বসে বসে এরকম একটা চেয়ারে বসে বসে শুনেছিলেন আমার গান। আমার ভাগ্য অনেক ভালো জানো। এখন আর কিছু নতুন করে না পেলে আমার কোনো ক্ষোভ নেই। সব থেকে কথা হচ্ছে যে এত মানুষের ভালোবাসা পেয়েছি আমি, এত আদর করেছেন আমাকে সবাই। আর আমার কেউ অবহেলা করলে ওটা গায়ে মাখি না, করে না যদিও। হ্যাঁ, করে না তোমাকে। এখনো মানুষ অতটাই খুবই ভালোবাসে, ভালোবাসে। এখনোই মানুষ অতটাই ভালোবাসে। আর তোমার কথা কাউকে বললেই, আমি যখন বললাম যে হৈমন দিদি আসবে আমার পডকাস্টে, যাকে যাকে বলেছি সবার মুখে না আমি একটা স্মাইল দেখতে পেয়েছি। আরে তাতে আমি বুঝতে পেরেছি যে তোমার মধ্যে যে মানুষটা আছে তাকে সবাই খুব ভালোবাসে। হ্যাঁ, আমি আমি সেটা চাই সব সময়। আর অনেকে আছে বিয়ে থা করলে না কেন এইসব বাজে প্রশ্ন করে, আমার একদম ভালো লাগে না সত্যি। সেসব প্রশ্ন তোমায় করবো না, তুমি জানতে নিশ্চয়ই। তুমি করবে না সেটা আবার আমি জানতাম। হ্যাঁ, তো আজকের আড্ডাটা আমরা এখানেই শেষ করি। হ্যাঁ হ্যাঁ, দারুণ লাগলো তোমার সঙ্গে কথা বলে, এবং সব কিছু এই তোমার জীবনের যত অভিজ্ঞতা, তোমার জীবনের যত মানুষের সঙ্গে দেখা হওয়া, যত রকম উপলব্ধি, সবটা হয়তো শুনতে পারলাম না, কিন্তু হ্যাঁ যতটুকু পেলাম, সেটা শুনতে গেলে তো বোধহয় সারাদিন সারা রাত লাগবে, সেটা কিন্তু যতটুকু পেলাম সেটা আমার জন্য তো অনেক। আরে আমি তোমাকে বলতে পেরে আমার খুব ভালো লাগছে। সবাই তো এইটা ঠিক বুঝবে না, বোধহয় অতটা ভিতরে ঢুকবেও না, কিন্তু যেটা তুমি দেখতে পেলে আমার মধ্যে সেটা হয়তো হয়তো জানো, কিন্তু সবটা হয় না সব সময়, তাই না? হ্যাঁ, তবে আমার মনে হয় আমার যে দর্শক, আমার যে অডিয়েন্স, তারা খুবই গভীরে গিয়ে ভাবতে ভালোবাসে। হ্যাঁ ওই জন্যই আমার অডিয়েন্স সেই সমস্ত এপিসোডসগুলো দেখে। আপনারা, আমার মনে হয় আজকের এপিসোড থেকে একজন এই মুহূর্তের লিভিং লেজেন্ড হৈমন্ত শুক্লার জীবন সম্পর্কে বা তার ভাবনা সম্পর্কে, তার উপলব্ধি সম্পর্কে যেটা পেলেন, তার বাইরে কিছু জিনিস আমি পেলাম। সেটা ক্যামেরার ওপার থেকে আপনারা পাবেন কিনা আমি কমপ্লিটলি জানি না, বাট আমার মনে হয় অনেকটাই পাবেন। সো আজকের এপিসোড এখানেই শেষ করব, কিন্তু এই কথোপকথনের জার্নি বা এই পডকাস্টের জার্নি তো শেষ হয় না, হবেও না। আবার দেখা হবে অন্য কোনো একটা এপিসোডে, অন্য কোনো একটা জায়গায়। দিদি, থ্যাংক ইউ সো মাচ। নিশ্চয়ই আবার দেখা হবে ভাই। তুমি এত ভালো না, তোমার প্রশ্নগুলো আমাকে খুব নাড়া দেয়। আমার এইটা যে কত বড় সৌভাগ্য যে তোমার কাছ থেকে এই কথাটা শুনছি, যে সেটা আমি নিজে বলে বোঝাতে পারবো না অ্যাকচুয়ালি। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা, দেখা হচ্ছে।